তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নদী? ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে? সময় দেখার জন্য তো আসিনি, তোমাকে দেখতে এসেছি। কেউ যদি একবার টের পায় তুমি মাঝরাতে আমার ঘরে, তাহলে কাল সকালেই আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দিক বের করে, তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানে যাব। সিরিয়াস কথার মাঝে পাগলামি করবে না একদম। কাল সকালে তোমার কি আছে মনে নেই? আমার শুধু একটা কথাই মনে আছে, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে, মাঝখানে আর কেউ নেই। আয়ান আর কোনো কথা বলতে পারল না। নদীর এই জেদ আর ভালোবাসার কাছে এসে সব সময় অসহায়। এক পা এগিয়ে এসে নদীকে দুই হাতে পরম মমতায় জড়িয়ে ধরল সে। নদীর ভেজা চুলের মিষ্টি গন্ধ আয়ানের সব রাগ নিমেষেই গলিয়ে দিল। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় দুজনের ছায়া এক হয়ে মিশে গেল। আয়ানের ঠোঁট ছুঁয়ে গেল নদীর কপালে। নদীর হাতের বাঁধন আরো শক্ত হলো আয়ানের গলা পেঁচিয়ে। ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দে দুজন ছিটকে দূরে সরে গেল। কে হতে পারে এত রাতে? তুমি খাটের ওপাশে গিয়ে লুকাও, আমি দেখছি। নদী দ্রুত খাটের আড়ালে লুকিয়ে পড়ল। আয়ান গায়ের ওপরে একটা চাদর টেনে নিয়ে গলা খাকারি দিল। কে? ভাইয়া দরজা খোল, আমি তানিশা। দাদির কি ঘুম নেই? মাঝরাতে আমাকে কেন ডাকছে? কাল সকালে নদী আপুর বর দেখতে আসছে, ভুলে গেছিস? ড্রয়িং রুম গোছানো নিয়ে চাচাদের মধ্যে ঝামেলা লেগেছে, তুই এসে থামা, আমি গেলাম। তানিশার পায়ের শব্দ দূরে মিলিয়ে যেতেই নদী খাটের পিছন থেকে বেরিয়ে এলো, তার মুখে আতঙ্কের ছাপ। দেখেছো কালকের দিনটা নিয়ে সবাই কতটা মেতে উঠেছে? আমার খুব ভয় করছে আয়ান। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। তুমি এখন চুপচাপ নিজের ঘরে যাও, আমি দাদির ওখানে যাচ্ছি। সাজিদকে আমি কিছুতেই বিয়ে করব না বলে দিলাম। সেটা আমি কাল বুঝবো, তুমি এখন যাও। নদী আর কথা না বাড়িয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। আয়ান দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সেখানে তখন রীতিমতো যুদ্ধাবস্থা। আমি বলছি সোফাগুলো পূব দিকে মুখ করে রাখ, আলো ভালো পড়বে। তোমার কোনো সেন্স নেই মেজ ভাই। সোফা পূর্ব দিকে রাখলে মেহমানরা টিভি দেখবে কিভাবে? ওরে ভাইরা, আমার মেহমানরা টিভি দেখতে আসছে নাকি মেয়ে দেখতে আসছে? সোফা যেমন আছে তেমনই থাক। তোরা একটু চুপ করবি? রাত 2টোর সময় তোদের চিল্লাপাল্লায় আমার মাথা ধরে গেছে। আয়ান, তুই এসেছিস? হ্যাঁ দাদি, কি হয়েছে? তুই এই 3 ভাইকে থামা, আর কাল সকালের বাজারের ফর্দটা ঠিক করে রাখ। বাজারের ফর্দ তো আমি রুবিনা মিলে করে রেখেছি, তোমরা শুধু শুধু রাত জাগছো। ঠিকই তো, কাল নদীর জীবনের এত বড় একটা দিন, সবাই ঘুমাতে যাও এখন। আমার মেয়েটার কালকের দিনটা যেন সুন্দরভাবে পার হয়। ছেলেটা খুব ভালো, হাতছাড়া করা যাবে না। ছোট চাচি, তোমার মেয়ে যা ডান পিটে, ছেলে কাল ওকে দেখেই পালাবে, এত টেনশন করার কিছু নেই। আয়ানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। নদী যে আড়াল থেকে সব শুনছিল সেটা কেউ খেয়াল করলো না। রাগে নদীর গা চলতে লাগলো। তুই সারাদিন তোর বোনের পেছনে লাগিস কেন বলতো? ও তো কিছু বলে না তোকে। ও আমাকে কিছু বলে না, কাল সকালেও তো আমার ইস্ত্রি করা শার্টের উপর চা ফেলে দিয়েছে। আমি ইচ্ছে করে ফেলিনি, তুমিই তো ধাক্কা দিয়েছিলে। নদী হঠাৎ করেই সবার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে সবাই একটু অবাক হলো। কি রে নদী, তুই ঘুমাসনি এখনো? এদের দুজনের ঝগড়ার চোটে কি ঘুমানোর উপায় আছে? ঠিক আছে ঠিক আছে, আজ ঝগড়া করতে হবে না, সবাই ঘুমাতে যা। পরের দিন সকাল, পুরো বাড়ি যেন উৎসবের রঙে সেজেছে। কাজের বুয়া রহিমা এঘর থেকে ও ঘর দৌড়চ্ছে। ডাইনিং টেবিলে বিশাল নাস্তার আয়োজন। ওয়াও, আজকে তো দেখছি রাজকীয় নাস্তা। নদী আপুর বিয়ে বলে কথা, আমাদের তো পোয়া বারো। আমি তো সাজিদ ভাইয়াকে গেটেই আটকে দেবো, 10,000 টাকার নিচে ছাড়বই না। তুই থাম তো, আগে বিয়েটা তো ঠিক হোক। নদী আপু যেভাবে মুখ গুমরা করে বসে আছে, মনে হচ্ছে তোকে ফাঁসি দেওয়া হবে। টেবিলে সবাই গোল হয়ে বসেছে। নদী চুপচাপ খাচ্ছে। তার ঠিক উল্টো দিকে আয়ান বসে আছে। আয়ান, তুই আজ চেয়ারে যাবি না তো? না বাবা, আজ ছুটি নিয়েছি। এত বড় সার্কাস তো আর রোজ রোজ বাড়িতে হয় না, মিস করব কেন? সার্কাস মানে কি? তুমি কি আমাকে জোকার বলতে চাইছো? আমি কি কোনো নাম ধরেছি? তুমি নিজে থেকে গায়ে মেখে নিলে আমার কি করার আছে? তোরা আবার শুরু করলি সকাল সকাল? ফাতেমা ভাবি, ওদের ঝগড়া তো জন্মগত, আজ অন্তত ওদের মাফ করে দাও।
এমন সময় কলিং বেল বেজে উঠল। রহিমা গিয়ে দরজা খুলল। আয়ানের বন্ধু রাকিব আর নদীর বান্ধবী সাইমা এসে হাজির। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আই বাবা, বস তোরা। নদী, তুই এখনো রেডি হসনি? মেহমানরা তো চলে আসবে একটু পর। আসুক, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? নাস্তা পর্ব শেষ হতেই আয়ান ইশারা করে রাকিবকে নিজের ঘরে ডাকলো। সাইমাও নদীর পিছু পিছু তার ঘরে ঢুকলো। কিরে, তুই এত শান্ত কেন? সাজিদ তোকে তোর চোখের সামনে থেকে নদীকে নিয়ে যাবে আর তুই বসে বসে দেখবি? তুই কি আমাকে এতই গাধা মনে করিস? আমি বসে বসে দেখার পাত্র নই। তাহলে প্ল্যান কি? তুই শুধু চোখ কান খোলা রাখ। আমি এমন চাল চালবো যে সাজিদ নিজেই পালিয়ে বাঁচার পথ খুঁজবে। ওদিকে নদীর ঘরে সাইমা তাকে সাজানোর চেষ্টা করছে। তুই এত ছটফট করছিস কেন? আমার ভয় করছে সাইমা, আয়ান যদি উল্টোপাল্টা কিছু করে বসে। আরে ধুর, আয়ন ভাইয়া তোকে ভালোবাসে, ও যা করবে তোর ভালোর জন্যই করবে। বেলা 11টার দিকে সাজিদ তার পরিবার নিয়ে উপস্থিত হলো। ড্রয়িং রুম গম গম করে উঠল। সাজিদ দেখতে বেশ হ্যান্ডসাম, তার বাবা মাও খুব অমায়িক। তা ভাই, আপনাদের মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলেও তো বেশ। নদীর মা, তুমি কি পড়াতে ভালোবাসো? নদী কিছু বলার আগেই আয়ান পেছন থেকে কথা বলে উঠল। ও তো শুধু মানুষের মাথা পড়তে ভালোবাসে আন্টি, আর সুযোগ পেলেই কামড়ে দেয়। আয়ানের কথা শুনে ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। সাজিদের পরিবার কিছুটা অস্বস্তিতে পড়ল। আয়ান, তুই বড়দের কথার মাঝে এসব কি বলছিস? আমি তো সত্যিটাই বললাম ছোট চাচি, পরে ওনারা জানতে পারলে ভাববেন আমরা লুকিয়েছিলাম। হা হা হা, ভাইয়া বোধহয় মজা করছেন। আমি শুনেছি আপনারা কাজিনরা খুব মজা করেন। সাজিদ খুব সুন্দর করে পরিস্থিতি সামলে নিল। আয়ানের রাগ আরো বেড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বাজলো। খালাম্মা, একজন মেহমান আসছে। কে রে? দরজা দিয়ে হাসি মুখে প্রবেশ করলো মিতু। মিতুকে দেখে আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। নদীর চোখ দুটো রাগে জ্বলে উঠল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আয় মা, ভেতরে আয়। তুই আসবি বলে আমি তো পচে বসেছিলাম। মিতু সোজা গিয়ে আয়ানের পাশে বসলো। কেমন আছো আয়ান? অনেকদিন পর দেখা হলো। আমি ভালো আছি। তুমি এখানে কি করছো? আন্টি দাওয়াত দিল, তাই চলে এলাম। তাছাড়া নদীর মতো মিষ্টি একটা মেয়ের জীবনে এত বড় একটা দিনে আমি থাকবো না, তা কি হয়? মিতুর গলায় একটা নকল মিষ্টি ভাব ছিল, যা নদীর সহ্য হলো না। সে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করতে লাগলো। ফাতেমা ভাবি, এই মিষ্টি মেয়েটাকে? ও মিতু, আমার আয়ানের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। আমরা তো চেয়েছিলাম ওদের। ফাতেমা, এখন এসব কথার কোনো দরকার নেই। খালিদ সাহেব ধমক দিয়ে ফাতেমাকে থামিয়ে দিলেন, কিন্তু যা বোঝার সাজিদের পরিবার ঠিকই বুঝে গেল। নদী, তুমি কি আমাকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাবে? সাজিদের প্রস্তাবে সবাই একটু চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নদী, যা মা, সাজিদকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। যা যা। আমি কেন যাব? রবিন, তুই যা। আমি কেন যাব? আমাকে কি পাত্রী দেখতে আসছে নাকি? তুই যা। নদী নিরুপায় হয়ে সাজিদের সাথে ছাদের দিকে পা বাড়ালো। আয়ান বসা থেকে উঠে দাঁড়াতে নিলেই মিতু তার হাত চেপে ধরলো। কোথায় যাচ্ছ আয়ান? বসো না, তোমার সাথে অনেক কথা আছে। আমার এখন কথা শোনার কোনো মুড নেই মিতু, হাত ছাড়ো। আয়ান এক ঝটকায় মিতুর হাত ছাড়িয়ে ছাদের দিকে ছুটল। রাকিব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মিতুর পাশে গিয়ে বসলো। আরে মিতু ভাবি, কেমন আছেন? তা আপনার ওই নতুন বয়ফ্রেন্ডের কি খবর? রাকিবের কথায় মিতুর মুখটা কালো হয়ে গেল। ছাদে গিয়ে নদী আর সাজিদ পাশাপাশি দাঁড়িয়েছে। নদী, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমি আসলে তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। সাজিদ নদীর দিকে একটু এগিয়ে এলো। ঠিক তখনই ছাদের দরজা ঠেলে আয়ান প্রবেশ করলো। তার চোখ দুটো রাগে লাল। সাজিদ ভাই, নিচে আপনার বাবা আপনাকে খুঁজছেন। ও আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। নদী, আমি আসছি। সাজিদ নিচে চলে যেতেই আয়ান নদীর দিকে এগিয়ে গেল। খুব তো হাসাহাসি করছিলে, কি বলছিল ও তোমাকে? সেটা দিয়ে তোমার কি দরকার? তুমি গিয়ে তোমার মিতুর সাথে গল্প করো। নদী, আমাকে রাগিও না বলছি। তুমি কি করবে? মারবে আমাকে? মারো, তোমার তো একটাই কাজ, আমাকে শাসন করা।
আয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে নদীকে দুহাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। তুমি জানো না আমি কি করতে পারি। আমি এখনই নিচে গিয়ে সবাইকে সব সত্যি বলে দেব। বলো, আমি তো সেটাই চাই। তুমি তো ভয় কিছু বলতে পারছো না। দুজনের চোখে চোখ, রাগে, অভিমানে আর ভালোবাসায় তাদের শ্বাস দ্রুত হয়ে উঠেছে। ছাদের খোলা বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ নিচ থেকে তাদের গলার আওয়াজ পাওয়া গেল। আয়ান, নদী, তোরা কোথায়? নিচে আয় তাড়াতাড়ি। আয়ান নদীর চোখের দিকে শেষবারের মতো তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। আয়ান হনহন করে নিচে নেমে গেল। নদী ধীর পায়ে তার পিছু নিল। দুজনের মনের ভেতর তখন ঝড় বইছে। নিচে ড্রয়িং রুমে গিয়ে তারা দেখলো সবাই খুব গম্ভীর হয়ে বসে আছে। সাজিদের বাবার মুখেও চিন্তার ছাপ। খালেদ ভাই, আমরা আসলে একটা সিদ্ধান্ত নিয়েছি। জি ভাই বলুন। আমাদের মনে হচ্ছে এই বিয়েটা এখনই হওয়া উচিত নয়। কথাটা শোনার পর পুরো ঘরে একটা পিন পতন নীরবতা নেমে এলো। আয়ান আর নদী অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কেন ভাই, আমাদের মেয়ের কি কোনো ত্রুটি আছে? না না, মেয়েটার কোনো ত্রুটি নেই, কিন্তু সাজিদের মা কথা শেষ করার আগেই মিতু উঠে দাঁড়ালো। আন্টি, আমি বলছি আসল কারণটা কি? তুই কি জানিস মিতু? আমি জানি আন্টি, নদী আর সাজিদ ভাইয়ের বিয়েটা হতে পারে না, কারণ নদীর অন্য আরেকজনের সাথে সম্পর্ক আছে। মিতুর কথা শুনে যেন আকাশ ভেঙে পড়লো সবার মাথায়। জালাল সাহেব রাগে কাঁপতে লাগলেন। এসব কি বলছো তুমি মিতু? হ্যাঁ, আমার মেয়ের নামে আজে বাজে কথা বললে আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। হ্যাঁ, আমি আজেবাজে কথা বলছি না আঙ্কেল, আপনার মেয়ে আর কেউ নয়, এই আয়ানকেই ভালোবাসে। ওরা দুজনে মিলে আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে। মিতুর এই বোমা ফাটানোর পর পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। সবাই অবিশ্বাসের দৃষ্টিতে আয়ান আর নদীর দিকে তাকিয়ে আছে। আয়ানের চোয়াল শক্ত, নদীর চোখে ভয়। দাদির হাতের তসবিহ ঘোরা থেমে গেছে। ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা যেন এক লহমায় বোমায় পরিণত হলো মিতুর কথায়। তোমার সাহস তো কম নয় মেয়ে, অন্যের বাড়িতে এসে বাড়ির মেয়ের নামে অপবাদ দিচ্ছ। হ্যাঁ, আমি অপবাদ দিচ্ছি না আঙ্কেল, আমি নিজের চোখে ওদের ছাদে রোম্যান্স করতে দেখেছি। মুখ সামলে কথা বলো মিতু। নদী আমাদের বাড়ির মেয়ে, ওর নামে একটাও খারাপ কথা আমি সহ্য করব না। আরে আপনারা সবাই মিতুর উপর রাগ করছেন কেন? মেয়েটা যা দেখেছে সেটাই তো বলেছে। রুবিনা, তুমি চুপ করো তো ফাতেমা। নিজের ছেলের দোষ ঢাকতে অন্যের মেয়ের নামে কথা শুনতে তোমার বাচ্ছে না? আমার মেয়ে এমন কাজ করতেই পারে না। এই মেয়েটা একটা ডাইনি। নিজে আয়নকে পাইনি বলে এখন আমার মেয়ের বিয়ে ভাঙতে এসেছে। ঠিক বলেছে লিপি, এই মেয়েটার মতলব আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম। মেজো ভাই, তুমি মাথা ঠান্ডা করো। মোহনাদের সামনে এসব কি হচ্ছে? আমাদের আর কিছু দেখার বা শোনার বাকি নেই শফিক সাহেব, আমরা আসছি। ভাইজান একটু বসুন, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। কিসের ভুল বোঝাবুঝি? আপনাদের ঘরের ভিতরে এত নোংরামি চলছে, আর আপনারা আমাদের ছেলেটাকে বলে পাঠা বানাতে যাচ্ছেন। মা, তুমি একটু শান্ত হও। আমি নদীর মুখে সত্যিটা শুনতে চাই। সাজিদ এগিয়ে এসে নদীর সামনে দাঁড়ালো। নদী, তুমি কি সত্যি আয়ান ভাইয়াকে ভালোবাসো? নদী আয়ানের দিকে একবার তাকালো। আয়ানের চোখে একটা নীরব ইশারা ছিল। নদীর সাথে সাথে নিজের এক্সপ্রেশন পাল্টে ফেললো। আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ওই বাদরটাকে ভালোবাসবো? ওর তো নিজেরই কোনো ঠিক নেই। সারাদিন টো করে ঘুরে বেড়ায় আর মানুষের হাড় ভাঙে। এই নদী, তুই আমাকে বাদর বললি কেন? আমি কি তোর ওই সাজিদের মতো পল্টু নাকি? একদম সাজিদের নামে উল্টোপাল্টা কথা বলবে না আয়ান। তুমি তো নিজে একটা রিজেক্টেড মাল। মিতু তোমাকে লাথি মেরে চলে গেছে বলে তুমি এখন আমার বিয়ে ভাঙার জন্য এই নাটক সাজিয়েছো। নদী, তুমি আমাকে মাঝখানে টানছো কেন? আমি তো তোমাদের ভালোই চাই। তুমি আমার ভালো চাও? তুমি তো চাও আমি সারা জীবন তোমার জুতো পালিশ করি। আর তুই নদী, তুই তো একটা আস্ত পেতনি। তোকে যে ছেলে বিয়ে করবে তার কপালে শনি আছে। আমার কপালে শনি আছে নাকি তোর কপালে শনি আছে সেটা তো সময়ই বলে দিবে। তুই আজ আমার বিয়েটা ভাঙার চেষ্টা করেছিস। আমি দাদিকে বলে আজই তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। আয়ান আর নদী এমন ভাবে ঝগড়া শুরু করলো যে ড্রয়িং রুমে সবাই হতবাক হয়ে গেল। সাজিদের পরিবার একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তোরা দুজন একটু থামবি? আমার মাথাটা চক্কর দিচ্ছে। দাদি ঠিকই বলেছে,
তোরা দুজন সারাদিন কুত্তা মিকুরের মতন লাগিস। তোদের মধ্যে প্রেম আছে, এটা তো গাঁজাখোরও বিশ্বাস করবে না। একদম ঠিক। কাল সকালেও তো নদী আপু আয়ান ভাইয়ার চায়ে লবণ মিশিয়ে দিয়েছিল। আরে আয়ান ভাই তো নদী আপুর নতুন জামা ইস্ত্রি পুড়িয়ে ফুটো করে দিয়েছে। তাদের মধ্যে রোমান্স। হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল। মিতু আপু মনে হয় চোখে একটু কম দেখে। ছাদে হয়তো ওরা মারামারি করছিল আর আপু ভেবেছে রোমান্স। মিতু আপুর তো আবার আয়ান ভাইয়াকে ছাড়া ঘুম হয় না, তাই হ্যালুসিনেশন হচ্ছে। কাজিনদের এই দলবদ্ধ আক্রমণে মিতুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফাতেমা বেগমের দিকে তাকালো সাহায্যের আশায়। তোরা সবাই মিলে মেয়েটাকে এভাবে অপমান করছিস কেন? ও তো তোদের অতিথি। এমন অতিথি আমাদের দরকার নেই যে এসে বাড়ির ভেতরে এসে আগুন লাগায়। ফতেমা ভাবি, তুমি ওকে নিয়ে ভেতরে যাও, আর কোনো কথা নয়। আচ্ছা, আমার মনে হয় এখানে একটা বিশাল ভুল বোঝাবুঝি হয়েছে। নদী আর আয়ান ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা পুরোপুরি ভাই বোনের ঝগড়া। মিতু আপু হয়তো ভুল দেখেছেন। তা ঠিক বলেছিস বাবা, কিন্তু পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। আপনারা কিছু মনে করবেন না ভাইজান, আমাদের বাড়িতে এতগুলো বাচ্চা, সারাদিন একটু হইচই লেগেই থাকে। আপনারা বসুন, আমি মিষ্টি আনাই। না ভাই, আজ আর নয়, আমরা বরং অন্যদিন আসবো। আপনারা নিজেদের ভিতরে ঝামেলাগুলো আগে মিটিয়ে নিন। সাজিদের পরিবার আর এক মুহূর্ত দাঁড়ালো না। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে শুধু বাড়ির মানুষজন আর মিতু রয়ে গেল। আয়ান, নদী, তোরা দুজন আমার ঘরে আয়। আর ফাতেমা, তুমি এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বিদায় করো। আম্মা, রাত হয়ে গেছে, ও এখন কোথায় যাবে? সেটা আমি জানি না। আমার বাড়িতে এই মেয়েকে এক মুহূর্তে জায়গা নেই। দাদি হাতের লাঠি ঠুকতে ঠুকতে নিজের ঘরের দিকে চলে গেলেন। আয়ান আর নদী মাথা নিচু করে দাদির পিছু নিল। মিতু রাগে গজগজ করতে করতে ফাতেমা বেগমের সাথে ভেতর বাড়ির দিকে গেল। দোস্ত, আমি তাহলে এখন আসি, কাল সকালে আবার আসবো। ঠিক আছে, তুই যা, সাইমাকে সাথে করে নিয়ে যা। নদী, তুই সাবধানে থাকিস, আমি কাল সকালে এসে সব শুনবো। রাকিব আর সাইমা চলে যাওয়ার পর বাড়ির পরিবেশটা একটু শান্ত হলো, কিন্তু সবার মনের ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আয়ান আর নদী দাদির ঘরে ঢুকলো। দাদি বিছানায় বসে আছেন। দরজা আটকে দে আয়ান। আয়ান দরজা আটকে দিয়ে দাদির পায়ের কাছে বসলো। নদীও চুপচাপ পাশে বসলো। এবার বল তোরা, তোদের মাথায় আসলে কি ঘুরছে? কি ঘুরবে দাদি? তুমি তো দেখলে মিতু কিভাবে মিথ্যা কথা বলে সব গোলমাল করে দিল। মিথ্যা কথা? তুই আমাকে বোকা মনে করিস আয়ান? আমি কি তোদের চোখ পড়তে পারি না? দাদি, তুমিও মিতুর কথা বিশ্বাস করছো? মিতুর কথা আমার বিশ্বাস করার দরকার নেই। আমি তোদের দুই ভাই বোনকে চিনি। তোরা সারাদিন যতই ঝগড়া করিস, তোদের মনের খবর আমি ঠিকই রাখি। দাদি, তুমি আসলে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। বুঝতে হবে না, শুধু একটা কথা মনে রাখবি, এই বাড়িতে আমি বেঁচে থাকতে তোদের দুজনের কোনো ক্ষতি হতে দেব না। তবে তোদের এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে সেটা তোদের ঠিক করতে হবে। দাদির কথা শুনে আয়ান আর নদী দুজনেই চমকে উঠল। তারা বুঝতে পারলো না দাদি আসলে কতটা জানেন। দাদি, সাজিদরা তো চলে গেল, বাবা খুব কষ্ট পেয়েছে। তোর বাবা একটু বোকা মানুষ, ও ঠিকই আর সামলে নেবে। তুই যা, নিজের ঘরে গিয়ে ঘুমা। আর আয়ান, তুই তোর বাবার সাথে গিয়ে একটু কথা বল। দাদি আর কোনো কথা না বলে শুয়ে পড়লেন। আয়ান আর নদী দাদির ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে তখনও কেউ নেই। তুমি ছাদে যাও, আমি বাবার সাথে কথা বলে আসছি। আবার ছাদে? আজ তো ছাদে ধরা খেলাম। মিতু এখন ফুপির ঘরে আটকে আছে, কেউ আসবে না, তুমি যাও। নদী চুপি চুপি ছাদের দিকে চলে গেল। আয়ান গেল খালেদ সাহেবের ঘরে। খালেদ সাহেব ইজি চেয়ারে বসে আছেন। তার মুখটা চিন্তায় অন্ধকার। বাবা, তুমি কি ঘুমাওনি? ঘুম কি আর আসে রে বাবা? আজকের দিনটা কত সুন্দর হতে পারতো। তুমি এত মন খারাপ করছো কেন? সাজিদরা তো আর বিয়ে ভেঙে দেয়নি, তারা তো বলেছে আরেকদিন আসবে। তারা ভদ্রতা করে বলেছে আয়ান। আসল কথা হলো, মিতু যে সন্দেহটা সবার মনে ঢুকিয়ে দিল, সেটা বোঝা খুব কঠিন। মিতুর কথা তুমি বিশ্বাস করো বাবা? আমি তোকে বিশ্বাস করি আয়ান। আমি জানি তুই নদীর কোনো ক্ষতি করবি না, কিন্তু তোর মা তো মিতুকে খুব পছন্দ করে। তোর মা চাইছে মিতুর সাথেই তোর বিয়ে দিতে। সেটা কোনোদিনও হবে না বাবা, আমি মিতুকে সহ্য করতে পারি না। ঠিক আছে, তুই এখন যা,
অনেক রাত হয়েছে। আয়ান বাবার ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। রাতের আকাশে আজ রূপালি চাঁদ হাসছে, নদীর ভেজা চুল বাতাসে উঠছে। আয়ান গিয়ে নদীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। উফ, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। দাদির কথাগুলো তোমার কেমন যেন রহস্যময় মনে হলো না? দাদি অনেক কিছুই বোঝেন, কিন্তু আজ আমরা যে অভিনয়টা করলাম তাতে সবাই বিশ্বাস করেছে আমরা একে অপরকে দুই চোখে দেখতে পারি না। কিন্তু মিতু তো এখনো বাড়িতেই আছে। ও কাল সকালে আবার কি ঝামেলা পাকায় কে জানে। ওকে আমি কাল সকালে এমন শিক্ষা দেব যে জীবনে আর এই বাড়ির ত্রিসীমানায় পা রাখবে না। আয়ান নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। নদীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আয়ানের বুকে মাথা রাখলো। আজ খুব ভয় পেয়ে গিয়েছিলাম আয়ান, মনে হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলবো। আমাকে হারানো এত সহজ নয় নদী, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আয়ান নদীর ঠোঁটে একটা উষ্ণ চুমু এঁকে দিল। নদীর সব ভয়, সব ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে গেল। ছাদের নীরবতায় তাদের দুজনের ভালোবাসা যেন এক নতুন মাত্রা পেল। কাল সকালের জন্য তৈরি থেকো, কালকের যুদ্ধটা আরো বড় হবে। আমি তোমার সাথে এই যুদ্ধের জন্য প্রস্তুত। পরের দিন সকালে বাড়ির পরিবেশটা আগের দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সবার মুখে একটা থমথমে ভাব। নাস্তার টেবিলে কেউ কোনো কথা বলছে না। খালাম্মা পরোটা আনবো? দে, কেউ তো কিছু খাচ্ছেই না। খাবে কিভাবে? কাল রাতে বাড়িতে যা একটা তুফান গেল না। আমার তো মনে হয় মিতু মেয়েটাকে কাল রাতেই বের করে দেওয়া উচিত ছিল। তোমরা সবাই আবার মিতুর পেছনে লেগেছো কেন? মেয়েটা তো কাল সারা রাত কেঁদেছে। ফাতেমা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। মেয়েটা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছে, আর তুমি তার পক্ষ নিচ্ছ। বড় বাবির তো নিজের ছেলে চেয়ে পরের মেয়ের প্রতি দরদ বেশি। ঠিক তখন মিতু চোখ মুছতে মুছতে ডাইনিং রুমে এলো। তার চোখ মুখ ফোলা। আন্টি, আমি তাহলে এবার যাই। যাবি মানে কি? নাস্তা না করে তুই কোথায় যাবি? বস এখানে। মিতু একটা খালি চেয়ারে বসলো। ঠিক তখনই আয়ান আর নদী একসাথে ডাইনিং রুমে এলো। দুজনকেই খুব ফ্রেশ লাগছে। গুড মর্নিং সবাই। ভাইয়া, তোর কি রাতে ভালো ঘুম হয়েছে? খুব ভালো ঘুম হয়েছে। কেন, তোদের হয়নি? আমাদের আর ঘুম? কাল রাতে তুই আর নদী আপু যা ঝগড়া করলি, আমরা তো ভয়ে ঘুমাতে পারিনি। ঝগড়া করিনি। ও যদি আমাকে পেতনি বলে আমি কি ছেড়ে দিব? না তো কি, তোর মুখটা আয়নায় দেখেছিস? তোর আওয়াজ শুরু করলি সকাল সকাল, হ্যাঁ? আয়ান আর নদীর দিকে তাকিয়ে আছে। সে কিছুতেই মেলাতে পারছে না কাল রাতের ছাদের দৃশ্য আর আজকের এই ঝগড়া। তোমরা দুজন এত ভালো অভিনয় কিভাবে করো আয়ান? অভিনয় মানে? তুমি কি পাগল হয়ে গেছো মিতু? আমি পাগল হইনি, আমি জানি তোমরা দুজন প্রেম করছো। ও হ্যালো, নিজের চরকায় তেল দাও। আমি এই বাদরটাকে, প্রেম তো দূরের কথা, একটা কুকুরও একে পছন্দ করবে না। তুই আমাকে বাদর বললি? দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আয়ান টেবিল থেকে একটা পরোটা নিয়ে নদীর দিকে ছুঁড়ে মারলো। পরোটাটা নদীর গায়ে না লেগে সোজা গিয়ে পড়লো মিতুর মুখের ওপর। এটা কি অসভ্যতা আয়ান? ও সরি মিতু, আমি আসলে নদীকে মারতে চেয়েছিলাম, তুমি মাঝখানে চলে এলে। নিশানা তো খুব কাঁচা। পরোটা গিয়ে পড়লো মিতু আপুর মুখে। মিতু আপু, আপনি পরোটা খেয়ে নিন, নষ্ট করবেন না। কাজিনদের হাসাহাসিতে মিতু অপমানে লাল হয়ে গেল। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না আন্টি, আমি চলি। শোন, ওরা তো মজা করছে। না আন্টি, আমার যথেষ্ট অপমান হয়েছে। মিতু হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। বিদায় হলো। এখন আমাদের আসল কাজ করতে হবে। সাজিদদের সাথে আবার কথা বলতে হবে। বাবা, তুমি কি সত্যিই চাও আমি সাজিদকে বিয়ে করি? তুই কেন বিয়ে করবি না? ছেলে ভালো, পরিবার ভালো। কিন্তু আমার চোখে পছন্দ হয়নি। মানে কি? কাল তো তুই নিজেই ওর সাথে ছাদে গেলি কথা বলতে। সেটা তো তোমরা জোর করে পাঠালে। ছেলেটা বড্ড বোরিং, শুধু ব্যবসার কথা বলে। তুই তো একটা আস্ত গাধা। ভালো ছেলে পেয়েছিস, বিয়ে করে নে, নইলে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। আমি আইবুড়ো হয়ে থাকবো নাকি দুইটা বিয়ে করব সেটা আমার ব্যাপার। তুই নিজের চরকায় তেল দে। আয়ান আর নদী আবার ঝগড়া শুরু করলো। বাড়ির সবাই বিরক্ত হয়ে যে যার ঘরে চলে গেল। ড্রয়িং রুমে শুধু কাজিনরা রয়ে গেল। নাটক কিন্তু একটু ওভার হয়ে যাচ্ছে।
কিসের নাটক? তোরা সারাদিন কুত্তা মেক্কির মতো ঝগড়া করিস, আবার ছাদে গিয়ে রোমান্স করিস। নাবিলার কথা শুনে আয়ান আর নদী দুজনেই চমকে উঠল। তুই সব কি বলছিস নাবিলা? আপু, তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করো না, আমরা সব জানি। কাল রাতে তোরা যখন ছাদে ছিলি, আমরা সবাই ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনেছি। আয়ান আর নদীর মাথায় যেন বাজ পড়ল। তারা একে অপরের দিকে তাকালো। তোরা সবাই জানিস? শুধু আমরা কেন, দাদিও জানে। দাদি জানে? হ্যাঁ, দাদি তো আমাদের বুদ্ধি দিয়েছে তোদের এই নাটকটা উপভোগ করার জন্য। আয়ান আর নদী রীতিমতো বাকরুদ্ধ। তারা এত সতর্ক থাকার পরেও বাড়ির কাজিনরা সব জেনে গেছে। তোরা যদি জানিসই তাহলে সাজিদের ব্যাপারে কিছু বললি না কেন? সাজিদের ব্যাপারটা তো দাদির প্ল্যান। ঠিক সেই মুহূর্তে রাকিব আর সাইমা বাড়িতে ঢুকলো। রাকিবের কথা শুনে আয়ান আরো অবাক হলো। তুইও জানিস রাকিব? আমি জানবো না তো কে জানবে? আমি তো দাদির গুপ্তচর। নদী, তুই এত বোকা কেন রে? তুই কি ভেবেছিস দাদির চোখ ফাঁকি দেওয়া এত সহজ? কিন্তু সাজিদকে তো সত্যি সত্যি আনা হয়েছিল। সাজিদকে আনা হয়েছিল তোদের ভয় দেখানোর জন্য, যাতে তোরা নিজেদের মুখেই সত্যিটা স্বীকার করিস। তার মানে সাজিদের সাথে বিয়েটা পুরোটাই নাটক? একদম তাই। আর তোদের এই ঝগড়ার নাটক দেখে আমরা সবাই খুব এন্টারটেইনড হচ্ছিলাম। আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু একই সাথে তার বেশ রাগও হলো। তোরা সবাই মিলে আমাকে বোকা বানালি। তুই নিজে বোকা হলে আমরা কি করব? তবে এখন আসল কাজটা বাকি আছে। আবার কি কাজ? বড় আব্বু আর মেজ আব্বুকে সত্যিটা বলতে হবে, ওনারা তো আর কিছু জানেন না। আর ফাতেমা চাচিকেও বুঝতে হবে যে মিতু আপু আর এই বাড়িতে জায়গা পাবে না। কাজিনরা সবাই মিলে একটা গোল মিটিংয়ে বসলো। কিভাবে বাড়ির বড়দের সামনে সত্যিটা প্রকাশ করা যায় তার একটা জবরদস্ত প্ল্যান তৈরি হতে লাগলো। আয়ান আর নদী একে অপরের হাত শক্ত করে ধরলো। তাদের ভালোবাসার পথে এখন আর কোনো বাধা নেই, শুধু একটু সাহসের প্রয়োজন। এবার আর কোনো লুকোচুরি নয়, আজ রাতেই সব সত্যি সামনে আসবে। আমি তোর সাথেই আছি আয়ান। কাজিনদের এই গুপ্ত বৈঠক চলল দুপুর পর্যন্ত। বাড়ি ভর্তি মানুষের মাঝে এই একটা ঘরে যেন বিপ্লবের প্রস্তুতি চলছে। রহিমা বুয়া কয়েকবার চা নিয়ে এলো। তো কথা গো ভাইয়ারা, দুপুর গড়িয়ে যাচ্ছে, খেতে আসবে না? দুপুরের খাবারের সময় বাড়ির সবাই আবার ডাইনিং টেবিলে এক হলো। খালেদ সাহেব আর জালাল সাহেবের মুখে এখনো চিন্তার ছাপ। খালেদ ভাই, আমি ভাবছি সাজিদদের বাড়িতে আজ বিকেলে আমি নিজে যাব। আমি সেটাই ভাবছিলাম, গিয়ে ক্ষমা চেয়ে আসবো। আয়ান গলার স্বর পরিষ্কার করে উঠে দাঁড়ালো। বাবা, মেজো চাচা, আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই। কেন? কারণ সাজিদের সাথে নদীর বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তুই আবার কি শুরু করলি আয়ান? তুই কি চাস না তোদের বোনের বিয়েটা হোক? আমি চাই বাবা, কিন্তু নদীর বিয়েটা এমন একজনের সাথে হওয়া উচিত যে ওকে খুব ভালোবাসে আর ও যাকে ভালোবাসে। তুই কি বলতে চাস নদী অন্য কাউকে ভালোবাসে? নদী এবার উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে এগিয়ে এসে আয়ানের পাশে দাঁড়ালো। হ্যাঁ মা, আমি অন্য কাউকে ভালোবাসি। নদীর কথায় সবাই খাওয়া থামিয়ে তাদের দিকে তাকালো। ড্রয়িং রুমে যেন একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে, এমন নীরবতা। কে সে? আমরা চিনি তাকে? হ্যাঁ, খুব ভালো করেই চেনেন মেজো চাচা, সে আপনাদের চোখের সামনেই আছে। আয়ান নদীর হাতটা শক্ত করে ধরলো। বাড়ির বড়রা অবাক হয়ে তাদের এই হাত ধরার দৃশ্য দেখছে। আয়ান, তুই নদীর হাত ধরেছিস কেন? ছাড় বলছি। আমি এই হাত ছাড়ার জন্য ধরিনি মা, আমি নদীকে ভালোবাসি আর নদীও আমাকে ভালোবাসে। আয়ানের এই সরাসরি ঘোষণায় খালেদ আর জালাল সাহেব স্তব্ধ হয়ে গেলেন। লিপি বেগমের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। ফাতেমা বেগম মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়লেন। তুই এসব কি আজে বাজে বকছিস আয়ান? মাথা ঠিক আছে তোর? আমার মাথা একদম ঠিক আছে মেজো চাচা, আমি কোনো আজে বাজে কথা বলছি না, আমি সত্যিটাই বলছি। চুপ কর বেয়াদব ছেলে, নিজের আপন চাচাতো বোনের হাত ধরে সবার সামনে এসব কথা বলতে একটুও লজ্জা করছে না? এখানে লজ্জার কি আছে বড় আব্বু? আয়ান তো কোনো অন্যায় করেনি, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। তুই চুপ কর নদী। একে তো আমার ছেলেটার মাথা খেয়েছিস, এখন আবার বড়দের মুখের ওপর তর্ক করছিস। বড় ভাবি, মুখ সামলে কথা বলুন। আপনার ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে আর আপনি আমার মেয়েকে দোষ দিচ্ছেন। ভাই একটু শান্ত হবেন? মেহমানরা এইমাত্র বাড়ি থেকে গেল আর আপনারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলেন। শুরু হবেই ছোট ভাবি,
ঘরের ভেতর এত বড় একটা নাটক চলছে আর আমরা কিছুই জানি না। কামাল ভাই ঠিকই বলেছে। আয়ান, তুই যা বলছিস তাই কি তুই ভেবেচিন্তে বলছিস? নদী তোর বোন হয়। ছোট চাচা, নদী আমার আপন বোন নয়, চাচাতো বোন। ইসলাম ধর্মের চাচাতো বোনের সাথে বিয়ে সম্পূর্ণ জায়েজ। এখানে ধর্মের বা সমাজের কোনো বাধা নেই। তুই আমাকে ধর্ম শেখাতে আসছিস? হ্যাঁ, আমরা একটা যৌথ পরিবারে থাকি। এখানে ভাই বোনের মতো বড় হয়েছিস তোরা। মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, মানুষ কি বলবে সেটা নিয়ে আপনি কেন এত ভাবছেন বাবা? আপনার মেয়ে কার সাথে খুশি থাকবে সেটা কি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? নদী, তুই একদম চুপ থাকবি। তোর বাবা ঠিক কথাই বলছে। আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কিভাবে? ড্রয়িং রুমের পরিবেশ এখন রীতিমতো রণক্ষেত্র। সবার খাওয়া দাওয়া বন্ধ। কাজিনরা একপাশে চুপচাপ দাঁড়িয়ে বড়দের এই কুরুক্ষেত্র দেখছে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমার ছেলে ডাক্তার, তার জন্য আমি কত ভালো ভালো মেয়ের প্রস্তাব দেখেছি, আর সে কিনা ঘরের এই পেতনিটাকে পছন্দ করলো। মা, তুমি নদীকে পেতনি বলবে না বলে দিলাম। ও তোমার ছেলের বউ হবে। ওকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। আয়ান, তুই তোর মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বলছিস? এত বড় সাহস তোর? বাবা, আমি কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু মা যদি নদীকে অপমান করে তাহলে আমি চুপ করে থাকবো না। আমি নদীকে কথা দিয়েছি সারা জীবন ওর পাশে থাকবো। তোর কথার কোনো দাম আমার কাছে নেই। আমি আজ ওই নদীর জন্য নতুন পাত্র দেখব, আর 1 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করব। হ্যাঁ, আপনি আমাকে জোর করে বিয়ে দিতে পারবেন না বাবা। আমি আয়নকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। লাগলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোর এত বড় স্পর্ধা, বাড়ি ছেড়ে চলে যাবি? যা, এখনই যা। আমি তোকে ত্যায্য কন্যা করলাম। লিপি বেগম রাগে কাঁপতে কাঁপতে নদীর দিকে তেড়ে গেলেন। আয়ান দ্রুত নদীর সামনে এসে দাঁড়ালো। ছোট চাচি, আপনি নদীকে একটা টোকাও দিতে পারবেন না। ও আমার দায়িত্ব। তোর দায়িত্ব? তুই নিজে তো এখনো আমার টাকায় খাস, তুই নিবি ওর দায়িত্ব? আমি আপনার টাকায় খাই না বাবা। আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমার নিজের ক্লিনিক আছে। আমি নদীকে খুব ভালোভাবেই রানি করে রাখতে পারবো। তুই আমাকে বুকে পাথর চাপা দিয়ে মারতে চাস আয়ান? মিতুর মতো একটা সোনার টুকরো মেয়েকে কাজ দিয়ে তুই এই বেয়াদব মেয়েটাকে ঘরে তুলবি? মা, তুমি আবার ওই মিতুর কথা আনছো? তুমি কি জানো না মিতু আমাকে কেন ছেড়ে গিয়েছিল? বড় লোকের ছেলে পেয়ে সে আমাকে লাথি মেরে চলে গিয়েছিল। এখন তার ব্রেকআপ হয়েছে বলে আবার আমার কাছে ফিরে আসতে চাইছে। তুই মিথ্যা বলছিস। মিতু আমাকে সব বলেছে, তুই ওকে সময় দিতি না। আমি সময় দিতাম না কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। আর নদী আমাকে সবসময় সাপোর্ট করেছে। ও আমাকে বোঝে। সবার এই তুমুল তর্কের মাঝে হঠাৎ করেই দাদির গলার আওয়াজ শোনা গেল। তিনি নিজের ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসেছেন। চিল্লাপাল্লা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার বাকি আছে? আম্মা, আম্মা আপনি দেখুন আপনার আদরের নাতি নাতনি কি সব শুরু করেছে। আমি তো সব দেখেছি। তোরা অন্ধ হয়ে গেছিস। তোরা কি সত্যি বুঝতে পারছিস না ওদের মধ্যে কি চলছে? আম্মা, আপনিও কি ওদের সমর্থন করেছেন? আমি সমর্থন করার কে রে? ওদের জীবন ওরা সিদ্ধান্ত নিয়েছে। আর ইসলাম যখন বাধা নেই তখন তোরা এত লাফালাফি করছিস কেন? আম্মা, সমাজের একটা ব্যাপার আছে তো, মানুষ তো হাসাহাসি করবে। মানুষের কাজ হলো হাসাহাসি করা। কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। তোরা কি চাস নদীকে জোর করে অন্য কোথায় বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করতে? কিন্তু আম্মা, ওরা তো সারাদিন কুত্তা মেকুরির মতো ঝগড়া করে। ওরা একসাথে সংসার করবে কিভাবে? এই ঝগড়াটাই তো ওদের ভালোবাসা। তোরা বুঝবি না? এখন সবাই নিজের ঘরে যা, মাথা ঠান্ডা কর, তারপর বসে কথা বলা হবে। দাদির কথার উপর আর কেউ কথা বলতে পারলো না। সবাই গজগজ করতে করতে যে যার ঘরে চলে গেল। আয়ান নদীর হাত ধরে টান দিয়ে সোজা ছাদে নিয়ে গেল। উফ, এত জোরে টানছো কেন? হাত ব্যথা করছে তো। হাত ব্যথা করছে? আর তুমি যে সবার সামনে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে, তখন আমার বুকের ভেতর কেমন ব্যথা করছিল জানো? আমি তো এমনিই বলেছি। বাবা যেভাবে জোর করছিল আমার খুব রাগ উঠে গিয়েছিল। আয়ান নদীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললো। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো নদী? আজ বড় আব্বু আর মেজো চাচা যেভাবে রিয়্যাক্ট করলো, আমার খুব ভয় করছে। তুমি ভয় পাচ্ছ কেন আয়ান? তুমি না আমার হিরো। তুমি ভয় পেলে আমি কার কাছে যাব? আমি হিরো ঠিক আছে, কিন্তু পরিবার তো আমাদের সব। সবাইকে কষ্ট দিয়ে আমরা কিভাবে সুখী হব? কাউকে কষ্ট দিতে হবে না। আমরা সবাইকে বোঝাবো
দাদি তো আমাদের সাথেই আছেন আর কাজিনরাও আমাদের পক্ষে। নদী আয়ানের গালে হাত রাখলো। আয়ান নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে একটা চুমু এঁকে দিল। আমি শুধু তোমাকেই চাই নদী, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আর তুমি আমার জীবনের একমাত্র ভরসা। দুজনে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে পাশাপাশি দাঁড়ালো। ঠিক এমন সময়ে ছাদে কাজিনদের একটা পুরো দল এসে হাজির হলো। সাথে রাকিব আর সাইমাও আছে। ভাইয়া, তোরা এখানে রোমান্স করছিস আর নিচে বড় আব্বু আর মেজো আব্বু মিলে প্ল্যান করছে কিভাবে তোদের আলাদা করা যায়। কি প্ল্যান করছে? মেজো আব্বু বলেছে কাল সকালেই নাকি তোকে বাড়ি থেকে বের করে দেবে, আর নদী আপুকে নাকি গ্রামে ফুপিদের বাড়িতে পাঠিয়ে দেবে। কি গ্রামে পাঠিয়ে দেবে মানে? আমি কোথাও যাব না। দোস্ত, পরিস্থিতি কিন্তু খুব খারাপ। আঙ্কেলটা খুব সিরিয়াস। নদী, তুই চাইলে আজ রাতেই আমার বাসায় চলে আসতে পারিস। না, নদী কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। আমি দেখছি বড় আব্বু আর মেজো চাচা কি করতে পারে। ভাইয়া, তুই এত হাইপার হস না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ঠিক বলেছিস, আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার। আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি? আমরা সবাই মিলে অনশন করব, খাওয়া দাওয়া বন্ধ করে দেব। যতক্ষণ না বড়রা তোদের বিয়েতে রাজি হয়, আমরা কেউ এক দানা খাবারও মুখে তুলব না। ধুর, এটা কোনো প্ল্যান হলো? খিদে লাগছে তো, তুই নিজেই সবার আগে রান্নাঘরে গিয়ে হাজির হবি। ভাইয়া, আমরা যদি দাদির কাছে যাই, দাদি তো তোদের সাপোর্ট করছে। দাদি সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু আঙ্কেলটা দাদির কথা মানতে চাচ্ছে না। তারা জেদ ধরে বসে আছে। তোদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আজ রাতে একটা এসপার ওসপার হয়ে যাবে। তুমি আবার কি পাগলামি করতে যাচ্ছ আয়ান? আমি পাগলামি করি আর যাই করি, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। কাজিনরা সবাই চিন্তিত মুখে ছাদ থেকে নিচে নেমে এলো। আয়ান আর নদীও নিজেদের ঘরে চলে গেল। রাত নামতেই বাড়ির পরিবেশ আরো থমথমে হয়ে উঠল। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো হয়েছে, কিন্তু কেউ খেতে আসেনি। খালাম্মা, সবাই তো না খেয়েই শুয়ে পড়লো। খাবারগুলো কি ফ্রিজে তুলে রাখবো? হ্যাঁ, তুলে রাখ। আজ কারো পেটে দানা পড়বে বলে মনে হয় না। রাত প্রায় 11টা বাজে। সবাই যে যার ঘরে। হঠাৎ আয়ানের ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আয়ান দরজা খুলে দেখলো জালাল সাহেব দাঁড়িয়ে আছেন। আমি কি ভেতরে আসতে পারি? আসুন মেজো চাচা। জালাল সাহেব ঘরে ঢুকে চেয়ারে বসলেন। আয়ান খাটের এক পাশে বসলো। আয়ান, তুই তো ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছেলে, তুই কেন এমন একটা বোকামি করলি? হ্যাঁ, আমি কোনো বোকামি করিনি মেজো চাচা, আমি নদীকে সত্যিকারের ভালোবাসি। ভালোবাসা আর সংসার করা এক কথা নয় রে বাবা। নদী খুব জেদি আর রাগী একটা মেয়ে, ও তোকে কখনো শান্তিতে থাকতে দেবে না। নদীর জেদ আর রাগ সবই আমার কাছে মিষ্টি লাগে চাচা। আমি ওকে ওর সব দোষগুণ নিয়েই মেনে নিয়েছি। তুই কি জানিস তোর বাবার কত বড় স্বপ্ন তোকে নিয়ে? সে চায় তুই অনেক বড় ডাক্তার হবি, নামি দামি ঘরের একটা মেয়েকে বিয়ে করবি। বাবা, স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু আমার জীবনটা তো আমাকেই কাটাতে হবে। আমি নদীকে ছাড়া সুখী হতে পারবো না। তুই তাহলে আমাদের কারোর কথাই রাখবি না? চাচা, আপনারা আমার গুরুজন, আমি আপনাদের সম্মান করি, কিন্তু ভালোবাসার জায়গায় আমি কোনো আপোষ করতে পারবো না। জালাল সাহেব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। আমি আর তোকে কিছুই বলবো না, যা ভালো বুঝিস তাই কর। তবে মনে রাখিস, তোর এই জেদের কারণে এই পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। জালাল সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়ানের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে জানে মেজো চাচা তাকে কতটা স্নেহ করেন। তাকে এভাবে কষ্ট দিতে আয়ানেরও খারাপ লাগে, কিন্তু তার তো আর কোনো উপায় নেই। এমন সময় আয়ানের ফোনে একটা মেসেজ এলো। নদী পাঠিয়েছে। ঘুমাওনি এখনো? না, মেজো চাচা এসেছিলেন কথা বলতে। কি বললেন বাবা? খুব বকেছেন? বকেননি, তবে খুব ইমোশনাল কথা বলে গেলেন। আমার খুব খারাপ লাগছে নদী। আমার তো খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমরাই সবার কষ্টের কারণ। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব, তুমি ঘুমানোর চেষ্টা করো। মেসেজ পাঠানো শেষ করে আয়ান বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার চোখের ধারে কাছেও নেই। সারা রাত এপাশ ওপাশ করে কাটালো সে। সকালবেলা বাড়ির পরিবেশটা একদম নীরব, কেউ কারোর সাথে কথা বলছে না। আয়ান নিজের ঘর থেকে বের হয়ে সোজা দাদির ঘরে গেল। দাদি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস তুই? মাথা খারাপ হলো নাকি তোর? আমার জন্য এই বাড়ির সবার শান্তি নষ্ট হচ্ছে, আমি সেটা চাই না। আমি চলে গেলে সবাই শান্তিতে থাকবে। আর নদী, ওর কি হবে?
ওকে আপনি দেখে রাখবেন, সময় হলে আমি এসে ওকে নিয়ে যাব। তুই একটা আস্ত গাধা আয়ান। তুই ভাবছিস তুই চলে গেলে সব ঠিক হয়ে যাবে? নদীর বাবা তো আজই ওকে গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তুই চলে গেলে ওকে কে আটকাবে? কি বলছেন আপনি? নদীকে গ্রামে পাঠিয়ে দেবে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, জালাল তোর বাবাকে বলছিল। দাদির কথা শুনে আয়ানের মাথায় যেন বাজ পড়ল। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা দৌড়ে ড্রয়িং রুমে এলো। সেখানে তখন খালেদ, জালাল আর শফিক বসে কথা বলছেন। আপনারা নদীকে কোথায় পাঠানোর কথা বলছেন? এ কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, ও আমার মেয়ে, আমি ওকে যেখানে খুশি পাঠাবো। আপনি নদীকে কোথাও পাঠাতে পারবেন না মেজো চাচা। তুই আবার বেয়াদবি করছিস আয়ান। ও নদীর বাবা, ওর সব অধিকার আছে নিজের মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। অধিকার আমারও আছে বাবা। আপনারা কেউ নদীকে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। তুই কি পাগল হয়ে গেলি আয়ান? একটা মেয়ের জন্য তুই নিজের পরিবারকে ছাড়তে রাজি আছিস? মা, তোমরা আমাকে বাধ্য করছো এমন কিছু করতে যা আমি করতে চাইনি। কি করবি তুই? কি করবি? কি করবি? আমি নদীকে নিয়ে এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাব। আয়ানের এই কথা শুনে সবাই হতবাক। ঠিক সেই সময় নদী একটা ট্রলি ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এলো। তার চোখ মুখ ফোলা, সারা রাত কাঁদছে বোঝা যাচ্ছে। আয়ানকে বাড়ি ছাড়তে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস নদী? বাবা তো আমাকে গ্রামে পাঠিয়ে দিতে চাইছে, আমি সেখানেই যাচ্ছি। তোমরা কেউ চিন্তা করো না, আমি আর কখনো তোমাদের চোখের সামনে আসবো না। তুমি কোথাও যাবে না নদী, তুমি এই বাড়িতেই থাকবে। না আয়ান, আমাদের জন্য পরিবারের এত অশান্তি আমি সহ্য করতে পারছি না, আমাকে যেতে দাও। নদী আয়ানের হাত ছাড়িয়ে দরজার দিকে এগোতে লাগলো। আয়ান দৌড়ে গিয়ে নদীর সামনে দাঁড়ালো। তুমি যদি যাও তবে আমি তোমার সাথে যাব। প্লিজ আয়ান, আমাকে বাধা দিও না। তুমি তোমার পরিবারের সাথে থাকো, আমি তোমাকে অনেক ভালোবেসেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আয়ান তাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না নদী, তুমি যেও না। তাদের এই দৃশ্য দেখে ড্রয়িং রুমের সবার চোখে পানি চলে এলো। লিপি বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি ছুটে গিয়ে নদীকে জড়িয়ে ধরলেন। তুই কোথাও যাবি না মা, তুই এই বাড়িতেই থাকবি। লিপি, তুমি ওকে আটকাচ্ছ কেন? ও তো আমাদের কথাই ভাবে না। আপনি থামুন তো, নিজের মেয়েকে কেউ এভাবে বাড়ি থেকে বের করে দেয়? ওরা একে অপরকে ভালোবাসে, এটাই তো সবচেয়ে বড় সত্যি। আমরা কেন শুধু শুধু ওদের কষ্ট দিচ্ছি? লিপি ভাবি ঠিকই বলেছেন মেজ ভাই, ওদের ভালোবাসাটা খাঁটি। আপনারা অযথাই জেদ ধরে বসে আছেন। বড় ভাই, মেজো ভাই, আমরা কি সত্যি ওদের আলাদা করতে পারবো? ওরা তো একে অপরকে ছাড়া বাঁচবে না। আমি বুঝতে পারছি না শফিক, কি করব। সমাজ, পরিবার, মান সম্মান সব কিছু নিয়ে আমি খুব চিন্তিত আছি। আমি মান সম্মানের কোনো পরোয়া করি না। আমার ছেলেটা যদি নদীকে নিয়েই খুশি থাকে তাহলে আমি আর বাধা দেব না। মিতুকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম ঠিকই, কিন্তু কাল থেকে আমি দেখছি আমার ছেলের চোখে নদীর জন্য কতটা টান। আমি একজন মা হয়ে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। ফাতেমা বেগমের কথা শুনে আয়ান চমকে উঠল। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যি আমাদের মেনে নিয়েছো? হ্যাঁ বাবা, মেনে নিয়েছি। তোর সুখের চেয়ে বড় কিছু আমার কাছে নেই। জালাল সাহেব এতক্ষণ চুপচাপ ছিলেন, এবার তিনি এগিয়ে এলেন। আমি এখনো পুরোপুরি রাজি নই, কিন্তু তোদের এই পাগলামি দেখে আমারও মনটা নরম হয়ে গেছে। আমি চাই না আমার মেয়েটা সারা জীবন কষ্ট পাক। বাবা, নদী ছুটে গিয়ে জালাল সাহেবকে জড়িয়ে ধরলো। জালাল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সবাই যখন রাজি, তখন আমার আর কোনো আমত করার কি আছে? আয়ান, তুই তোর ভালোবাসার পরীক্ষায় পাশ করেছিস। বাবা, ধন্যবাদ বাবা। ড্রয়িং রুমে থমথমে পরিবেশটা মুহূর্তেই আনন্দে ভরে উঠল। কাজিনরা সবাই আনন্দে চিৎকার করে উঠল। হুরে, এবার তাহলে একটা গ্র্যান্ড পার্টি হবে। নদী আপু, তুই তো এবার অফিসিয়ালি আমাদের ভাবি হতে চললি। ভাইয়া, বিয়ের শপিং কিন্তু আমি একাই করব। আর মেনু সিলেকশন আমার। তোর একটু থামবি? আগে ওদের একটু শান্তিতে বসতে দে। দাদি হাসি মুখে ড্রয়িং রুমে ঢুকলেন, তার চোখে মুখে একটা বিজয়ের হাসি। আমি জানতাম তোরা শেষ পর্যন্ত ঠিকই ওদের মেনে নিবি। রক্ত তো আর পানি হয় না। আম্মা, আম্মা, আপনি কিন্তু প্রথম থেকেই ওদের পক্ষে ছিলেন। আমি সবসময় সত্যির পক্ষে থাকি, আর ওদের ভালোবাসা যে কতটা খাঁটি সেটা আমি অনেক আগেই বুঝিয়েছিলাম। যাক, যা হওয়া হয়েছে, এখন ভালো দিনক্ষণ দেখে ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এত তাড়াহুড়োর কি আছে বাবা? আমরা তো এখন সবাই একসাথেই আছি। তাড়াহুড়ো তো করতেই হবে, মানুষের মুখ বন্ধ করতে হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো।
আমি কালই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে একটা ভালো দিন তারিখ ঠিক করব। পরিবারের সবার এই আনন্দ আর উৎসাহ দেখে আয়ান আর নদী একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের এতদিনের লুকোচুরি খেলা অবশেষে শেষ হলো। এবার তারা প্রকাশ্যে একে অপরকে ভালোবাসতে পারবে। দোস্ত, তুই তাহলে জিতে গেলি শেষ পর্যন্ত। এটা শুধু আমার একার জয় নয় দোস্ত, এটা নদীর ভালোবাসার জয়। নদী, আমি তো ভাবতেই পারছি না তুই শেষ পর্যন্ত আয়ন ভাইয়াকে বিয়ে করবি। তোদের সারাদিনের এই ঝগড়াগুলো খুব মিস করব। ঝগড়া তো এখনো চলবে, আমি কি ওকে ছেড়ে দেবো নাকি? তুই আমাকে কি ছাড়বি পেতনি? আমি তোকে বিয়ে করে আমার চাকরানি বানিয়ে রাখবো। তুই আমাকে চাকরানি বানাবি? তারা দেখাচ্ছি মজা। নদী আয়ানকে মারার জন্য তেড়ে গেল। আয়ান হাসতে হাসতে ড্রয়িং রুমের চারপাশে দৌড়তে লাগলো। পরিবারের সবাই তাদের এই খুনসুটি দেখে প্রাণ খুলে হাসতে লাগলো। বাড়িতে যেন অনেকদিন পর একটা উৎসবের আমেজ ফিরে এসেছে। ওরা সত্যিই কখনো বদলাবে না। এটাই ওদের ভালোবাসা জালাল, আমাদের শুধু ওদের জন্য দোয়া করতে হবে। আয়ান নদীকে ফাঁকি দিয়ে ছাদের সিঁড়ির দিকে ছুটলো। নদীও তার পিছু নিল। ছাদে গিয়ে আয়ান নদীকে চাপতে ধরলো। আর কত দৌড়াবি? এবার তো তুই আমার বন্দি। আমি তোমার চিরকালের বন্দি হয়ে থাকতে চাই আয়ান। আমি তোমাকে কথা দিচ্ছি নদী, আমি তোমাকে কখনো কাঁদতে দেব না। তোমার মুখে সব সময় এই হাসিটা ধরে রাখবো। আমিও কথা দিচ্ছি, তোমার সব সুখে দুঃখে আমি তোমার পাশে থাকবো। আয়ান নদীর ঠোঁটে একটা গভীর চুমু এঁকে দিল। দুপুরের রোদে তাদের দুজনের ভালোবাসা যেন নতুন করে ঝলমল করে উঠল। এর মধ্যে বিকেল হয়ে এলো। বাড়ির সবাই মিলে বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছে। লিপি আর ফাতেমা বেগম মিলে শপিং লিস্ট তৈরি করছেন। নদীর জন্য লাল রঙের লেহেঙ্গাটাই সবচেয়ে ভালো মানাবে, কি বলিস লিপি? হ্যাঁ বড় ভাবি, আর আয়নের জন্য একটা গোল্ডেন রঙের শেরওয়ানি। বিয়ের স্টেজটা আমি কিন্তু গোলাপি আর সাদা ফুল দিয়ে সাজাবো। আরে তোরা তো এখনই সব শেষ করে ফেলেছিস, আগে কিছুক্ষণ তো ঠিক হোক। দিনক্ষণ কালই ঠিক হয়ে যাবে মেজো ভাই, আমি ডেকোরেটরের সাথে কথা বলে রাখছি। ড্রয়িং রুমে কাজিনরা মিলে বিয়ের গানের প্লেলিস্ট তৈরি করছে। গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে একটা ফ্ল্যাশ মব করব। একদম, আমি কোরিওগ্রাফি করব। আর আমি আর ফয়সাল মিলে স্টেজের দায়িত্ব নেব। পুরো বাড়ি জুড়ে একটা সাজো সাজো রব। আয়ান আর নদী নিজেদের ঘর থেকে এইসব আয়োজন দেখছে আর মুচকি মুচকি হাসছে। তাদের মনে হচ্ছে তারা যেন কোনো স্বপ্ন দেখছে। এত সহজে যে পরিবারের সবাই তাদের মেনে নেবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। তোরা কি এই ফর্দ নিয়ে সারাদিন পরে বসে থাকবি? মেহমানদের কার্ডগুলো কে দিতে যাবে? আম্মা, কার্ড তো সব ছাপানো হয়ে গেছে। আমি আর শফিক আজ বিকেলে বের হচ্ছে আত্মীয়দের বাড়িতে দেওয়ার জন্য। বড় ভাই, কার্ডের সাথে মিষ্টির প্যাকেটগুলোও নিতে ভুলবেন না। নদীর বিয়ে বলে কথা, আরে আয়োজন তো রাজকীয় হতেই হবে। মেজো ভাই, রাজকীয় আয়োজন তো বুঝলাম, কিন্তু ক্যাটারিংয়ের লোক এখনও কনফার্ম করিনি যে তারা কাচ্ছিতে খাসির মাংস কতটুকু দেবে। কামাল ভাই, আমি বলে দিয়েছি প্রতি প্লেট যেন 2 পিস করে বড় মাংস থাকে, আপনি টেনশন করবেন না। তোরা বাইরের কাজ নিয়ে থাক, ঘরের কাজ কে দেখবে? কাল গায়ে হলুদ, আর এখন পর্যন্ত মেয়েদের শাড়িগুলোই এই কিনে আনা হলো না। বড় ভাবি, আমি আর রুবিনা তো রেডি হয়েই বসে আছি। ফয়সাল আর রবিন গাড়ি বের করলে আমরা নিউ মার্কেটে চলে যাব। নদীর জন্য একটা কাঁচা হলুদ রঙের জামদানি দেখেছি আমি, সাথে ফুলের গয়না। আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগবে। ছোট চাচি, আমার এত ভারী শাড়ি পরতে একদম ভালো লাগে না। হালকা কিছু নেওয়া যায় না? একদম চুপ, নিজের বিয়েতে কেউ হালকা শাড়ি পরে? আমার ছেলের বউকে আমি নিজের মতো করে সাজাবো, একদম মহারানীর মতো লাগবে তোকে। মা, তুমি ওকে মহারানী সাজালেও তো গরমে ঘেমে অস্থির হয়ে যাবে। এমনিতেই তো সারাদিন রেগে থাকে, তার উপর ভারী শাড়ি পরলে তো বিয়ের আসলেই বোম ফাটবে। আমি রেগে থাকি? তুমি নিজে তো সারা দিন সবার সাথে তর্ক করো। আমার তো কিছুই না, আমি তো শুধু তোমার কথা ভেবেই বললাম। তোরা আবার শুরু করলি? কাল তোদের বিয়ে, আজ সকালেও তোদের ঝগড়া শুনতে হবে আমাকে? দাদি, ওদের ঝগড়া না করলে তো পেটের ভাত হজম হয় না। বড় আম্মু, গাড়ি রেডি, তোমরা তাড়াতাড়ি আসো। জ্যামে পড়লে কিন্তু শপিং করতে রাত হয়ে যাবে। ফাতেমা, লিপি আর রুবিনা তাড়াতাড়ি বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এখন শুধু বাড়ির পুরুষরা আর কাজিনরা বসে আছে। আয়ান ইশারায় নদীকে ভেতরের দিকে ডাকলো। নদী প্রথমে ভ্রু কুচকে তাকালেও পরে সবার চোখ এড়িয়ে ভেতরের স্টোর রুমের দিকে চলে গেল। আয়ান আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল। নদী ভেতরে ঢুকতেই আয়ান খপ করে তার হাত ধরে ভেতরের দিকে টেনে নিয়ে দরজা আটকে দিল। কি করছো তুমি?
কেউ দেখে ফেললে কি ভাববে? কি আবার ভাববে? পরশু আমাদের বিয়ে, এখন আমি আমার হবু বউয়ের সাথে একটু একান্তের সময় কাটাতেই পারি। একান্তে সময় কাটানোর জায়গার পেলে না এই ধুলো মাখা স্টোর রুমে? ছাড়ো আমাকে। আয়ান নদীর কথা কানেই তুলল না। সে নদীকে দেওয়ালের সাথে চেপে ধরে তার দুই হাত নিজের হাতের মুঠোয় আটকে রাখলো। স্টোর রুমের আবছা আলোয় নদীর মুখটা অদ্ভুত সুন্দর লাগছে। আয়ানের চোখ নদীর ঠোঁট থেকে শুরু করে গলার খাঁজ পর্যন্ত নেমে গেল। নদীর নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। তুমি জানো নদী, কাল রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা মনে পড়ছিল। আমারও ঘুম আসেনি, কিন্তু তুমি এইভাবে তাকালে আমার খুব অস্বস্তি হয় আয়ান। অস্বস্তি কেন হবে? আমি তো তোমার চোখের গভীরে আমার নিজের পৃথিবীটা দেখছি। আয়ান নিজের মুখটা নদীর ঘাড়ের কাছে নিয়ে গেল। নদীর ভেজা চুলের সুবাসে আয়ানের পাগল পাগল অবস্থা। সে আলতো করে নদীর ঘাড়ে একটা চুমু খেলো। নদীর সারা শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে আয়ানের শার্টের কলার খামচে ধরল। আয়ান প্লিজ, কেউ চলে আসবে। কেউ আসবে না, সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আমাকে একটু ভালোবাসতে দাও নদী। আয়ানের ঠোঁট এবার নদীর ঘাট থেকে উঠে এসে নদীর ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে খুব আলতো করে, তারপর গভীর আবেগে। নদীর সব বাধা যেন মুহূর্তেই গলে পানি হয়ে গেল। সেও আয়ানের ডাকে সাড়া দিতে শুরু করলো। দুজনের এই দীর্ঘ প্রতীক্ষিত মিলন যেন তাদের বুকের ভেতরের সব না বলা কথাগুলো প্রকাশ করে দিচ্ছিল। আয়ানের হাত নদীর কোমর জড়িয়ে ধরে তাকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। আয়ান ছাড়ো এবার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার তো তোমাকে সারা জীবন এভাবেই আটকে রাখতে ইচ্ছে করছে। সারা জীবন তো আটকে রাখতেই হবে। এখনকার মতো ছাড়ো, বাইরে অনেক কাজ। আয়ান মুচকি হেসে নদীকে ছেড়ে দিল। নদী দ্রুত নিজের শাড়ির আঁচল ঠিক করে নিল। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে স্টোর রুম থেকে বেরিয়ে গেল। আয়ান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই হাসলো। ড্রয়িং রুমে গিয়ে নদী দেখলো রাকিব আর সাইমা চলে এসেছে। কি রে নদী, তোর মুখটা এমন টমেটোর মতো লাল হয়ে আছে কেন? জ্বর এলো নাকি? আরে জ্বর আসবে কেন? আয়নের পাল্লায় পড়লে এমনিতেই সবার ব্লাড প্রেশার বেড়ে যায়। তোরা তো বকিস না তো, যা কাজ করতে এসেছিস সেটা কর। রাকিব ভাইয়া, আপনি কিন্তু বলেছিলেন গায়ে হলুদের স্টেজের ডিজাইনটা আপনি করবেন। আমি তো সব রেডি করে নিয়ে এসেছি, তোরা শুধু ফয়সালকে বল বাজার থেকে ফুল আর গাঁদা রঙের কাপড়গুলো নিয়ে আসতে। আমি একাই কেন যাব? রবিনকে বল আমার সাথে যেতে। আমি তো বড় আম্মুদের শপিংয়ে নামিয়ে দিয়ে মাত্র আসলাম, এখন আমি নাচ প্র্যাকটিস করব। ঠিক বলেছিস, কাল গায়ে হলুদ, আর আমাদের নাচের কোনো প্রিপারেশনই নেই। তানিয়া আপু, তুই না কোরিওগ্রাফি করবি বললি? আমি তো গান সিলেক্ট করেই রেখেছি, তোরা সবাই ছাদে আয়, ওখানে স্পিকার লাগিয়ে প্র্যাকটিস করা হবে। কাজিনদের পুরো দলটা হই হই করে ছাদে চলে গেল। আয়ান এসে রাকিবের পাশে বসলো। কিরে, তোর স্টেজের ডিজাইনের কি খবর? তুই শুধু দেখে যা দোস্ত, তোর আর নদীর জন্য এমন একটা স্টেজ বানাবো যে সবাই তাকিয়ে থাকবে। স্টেজ তো বানাবি, কিন্তু আমার তো ভয় লাগছে অন্য জায়গায়। কেন, আবার কি হলো? আঙ্কেলটা তো রাজি হয়ে গেছে। রাজি হয়েছে ঠিকই, কিন্তু নদীর বাবা যেভাবে চুপচাপ আছেন আমার কেমন যেন খটকা লাগছে। উনি কি সত্যি মন থেকে মেনে নিয়েছেন? তুই বেশি চিন্তা করিস না আয়ান, আঙ্কেল নিজের মেয়ের ভালোই চান, আর তুই তো আর বাইরের কেউ নস, সব ঠিক হয়ে যাবে। রাত 8টার দিকে ফাতেমা, লিপি আর রুবিনা শপিং করে ফিরলো। পুরো ড্রয়িং রুম শপিং ব্যাগে ভরে গেছে। এতগুলো ব্যাগ তোরা কি পুরো নিউ মার্কেট তুলে নিয়ে এসেছিস নাকি? আম্মা, শুধু নদীর জন্যই তো 5টা শাড়ি কিনতে হলো, আর বাড়ির সবার জন্য তো কাপড় আছেই। নদী মা, এদিকে আয়, দেখ তোর গায়ে হলুদের শাড়িটা কেমন হয়েছে। নদীর শাড়িটা হাতে নিয়ে দেখলো খুব সুন্দর একটা কাঁচা হলুদ রঙের শাড়ি, পারে লাল সুতোর কাজ। খুব সুন্দর হয়েছে মা। শুধু শাড়ি কেন, এই দেখ তোর গয়নাগুলো, একদম তাজা ফুলের গয়না, কাল সকালে আনিয়ে নেব। শপিং তো হলে এবার ডেকোরেটরের লোক এসেছে, প্যান্ডেলের হিসাবটা মেলাতে হবে। জালাল, তুমি একটু বাইরে আসো তো। আসছি বড় ভাই। শফিক, তুইও আয়। বড়রা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। কাজিনদের ছাদ থেকে নাচ প্র্যাকটিস করে নিচে নেমে এসেছে। সবাই ঘামে একাকার। ওফ, আমার পা ব্যথা হয়ে গেছে। ফয়সাল তো একদমই তাল মেলাতে পারছে না। আমি কি ডান্সার নাকি যে তাল মেলাবো? আমি শুধু পিছনে দাঁড়িয়ে হাত নাড়াবো। তুই শুধু হাতই নাড়াস, আসল নাচ তো আমি আর সুমাইয়া দেব।
নদী তুই কিন্তু আমাদের সাথে একটু নাচবি। আমি পাগল হয়েছিস? আমি এসব নাচতে টাচতে পারবো না। ও নাচবে কিভাবে? ওর কি সেই ফিটনেস আছে? ও তো একটু দৌড়ালেই হাঁপিয়ে যায়। তুমি আমাকে আনফিট বলছো? তুমি নিজেই তো একটু পরপর পিঠের ব্যথার কথা বলে শুয়ে থাকো। আমার পিঠে ব্যথা তো রোগীদের চিকিৎসা করতে গিয়ে হয়। তোমার মতো সারাদিন বসে বসে খেয়ে মোটা তো আর হচ্ছি না। আমি মোটা? দাঁড়া, তোকে দেখাচ্ছি আজ মজা। নদী হাতের কাছে থাকা একটা সোফার কুশন ছুঁড়ে মারলো আয়ানের দিকে। আয়ান সেটা ধরে ফেলে হাসতে লাগলো। তোদের এই কুস্তি খেলা কি বিয়ের মণ্ডপেও চলবে নাকি? দাদি, আপনি ওদের বিয়ের আসরে একটা বক্সিং রিং বানিয়ে দিন, সেটাই সবচেয়ে ভালো হবে। রাকিবের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। নদীর বেশ লজ্জা লাগলো। সে ছুটে নিজের ঘরে চলে গেল। আয়ানও কাজের বাহানা দিয়ে সেখান থেকে সরে পড়ল। পরের দিন সকাল। আজ নদী আর আয়ানের গায়ে হলুদ। পুরো বাড়ি গাঁদা ফুল আর আম পাতা দিয়ে সাজানো হয়েছে। ডেকোরেটরের লোকেরা উঠোনে বিশাল প্যান্ডেল তৈরি করেছে। আত্মীয় স্বজনরা একে একে আসতে শুরু করেছে। বাড়িটা এখন একটা মেলায় পরিণত হয়েছে। খালাম্মা, হলুদের বাটিগুলো কোথায় রাখবো? টেবিলে রেখে দে রহিমা। আর নদীর ছোট ফুপিরা এসেছে, তাদের শরবত দে। নদীকে এখনো পার্লার থেকে আনলো না কেন? সাইমা আর নাবিলা তো ওর সাথেই গেছে। আমি মাত্রই ফোন করেছিলাম, ওরা রাস্তায়, এখনই চলে আসবে। আয়ানকে তো কোথাও দেখছি না। ও রেডি হয়েছে তো? ওই তো আয়ান আসছে। আয়ান একটা হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, চোখে মুখে একটা অন্যরকম দীপ্তি। বাহ, আমাদের বরকে তো আজকে দারুণ মানিয়েছে। ছোট চাচা, তোমরা তো আমাকে নিয়েই ব্যস্ত আছো। তোমাদের ভাতিজি তো এখনো এলো না। ও কি পালিয়ে গেল নাকি? তুই একদম বাজে বকিস না আয়ান। এই তো নদী চলে এসেছে। সদর দরজা দিয়ে নদী ভেতরে ঢুকলো। তাকে দেখে পুরো ড্রয়িং রুমের সবাই যেন থমকে গেল। হলুদ জামদানি শাড়ি, গায়ে কাঁচা ফুলের গয়না আর হালকা মেকআপে নদীকে যেন সত্যি সত্যি কোনো রূপকথার দেশে রাজকন্যা মনে হচ্ছে। আয়ান তো চোখের পলকে ফেলতে পারছে না। সে একদৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। কি রে আয়ন ভাইয়া, চোখ তো মনে হচ্ছে বের হয়ে আসবে। দোস্ত, একটু সামলে, মানুষজন দেখছে তো। তুই চুপ কর। ওকে আজ এত সুন্দর লাগছে যে আমি তাকাতেই ভয় পাচ্ছি। যদি নজর লেগে যায়। নদী ধীর পায়ে এসে দাদির পায়ের কাছে সালাম করলো। দাদি নদীর মাথায় হাত বুলিয়ে দিলেন। মাশাল্লাহ, আমার নাতিকে আজ চাঁদের টুকরোর মতো লাগছে। আয়ান, তুই কিন্তু খুব লাকি। সেটা আমি জানি দাদি। চল চল, এবার সবাই প্যান্ডেলে চল, হলুদের সময় পার হয়ে যাচ্ছে। সবাইকে নিয়ে উঠোনে তৈরি করা স্টেজে যাওয়া হলো। স্টেজের এক পাশে আয়ানকে আর অন্য পাশে নদীকে বসানো হলো। কাজিনরা সবাই মিলে একসাথে হই হই করে উঠলো। আগে আমরা সবাই মিলে ছবি তুলব, তারপর হলুদ দেওয়া শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, ফয়সাল তোর ক্যামেরাটা বের কর। অনেকগুলো ছবি তোলার পর হলুদ দেওয়া শুরু হলো। দাদি প্রথমে আয়ান আর নদীকে হলুদ ছুঁয়ে দিলেন। এরপর একে একে খালেদ, জালাল, সফিক, ফাতেমা, লিপি সবাই এসে হলুদ দিল। আমার মেয়েটার জীবন যেন এই হলুদের মতোই উজ্জ্বল হয়। আয়ান, তুই সবসময় নদীর খেয়াল রাখবি, ওকে কখনো কাঁদতে দিবি না। তুমি চিন্তা করো না মা, আমি আমার জীবনের চেয়ে ওকে বেশি ভালোবাসবো। বড়দের হলুদ দেওয়া শেষ হতেই কাজিনদের পালা শুরু হলো। তারা শুধু হলুদ ছোঁয়ালো না, রীতিমতো হলুদ নিয়ে হোলি খেলা শুরু করে দিল। আয়ানের পুরো মুখ হলুদ মেখে একাকার। নদীর মুখেও তারা ইচ্ছে মতো হলুদ মাখিয়ে দিল। ভাইয়া, তোকে তো এখন একদম আসল বানরের মতো লাগছে। তুই দাঁড়া নাবিলা, তোর গালে আমি হলুদ দিয়ে ভূত বানাবো আজ। আয়ান স্টেজ থেকে নেমে নাবিলার পেছনে দৌড়তে শুরু করলো। পুরো প্যান্ডেল জুড়ে হাসাহাসি আর ছুটোছুটি শুরু হয়ে গেল। এর মধ্যেই তানিশা আর সুমাইয়া মিলে সাউন্ড সিস্টেম ছেড়ে গান ছেড়ে দিল। আর আমাদের স্পেশাল ডান্স পারফরমেন্স। কাজিনরা সবাই মিলে খুব সুন্দর একটা নাচের পারফরমেন্স দিল। বড়রাও হাততালি দিয়ে তাদের উৎসাহ দিল। আয়ান স্টেজে ফিরে এসে নদীর পাশে বসলো। তুমি তো দেখি নাচ দেখে খুব মজা পাচ্ছ। মজা পাবো না? ওরা কত কষ্ট করে প্র্যাকটিস করেছে। আমার দিকে একটু তাকাও নদী। নদী মুখ ঘুরিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজ রাতে ছাদে আসবি, তোর সাথে একটা জরুরি কথা আছে। পাগল হয়েছো? আজ বাড়িতে কত মানুষ, আমি কিভাবে ছাদে যাব? আমি জানি না কিভাবে আসবি। রাত 12টায় আমি তোর জন্য অপেক্ষা করব। তুই না এলে আমি সোজা তোর ঘরে চলে আসব। নদী কিছু বলতে যাওয়ার আগেই সাইবা এসে নদীর গালে একটু হলুদ লাগিয়ে দিল। কি
কিরে তোরা দুজন এখানে বসেও ফিসফিস করছিস? কিছু না, তুই যা এখান থেকে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেল। মেহমানদের খাইয়ে বিদায় করতে করতে বাড়ির সবাই ভীষণ ক্লান্ত। নদী নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তার সারা শরীর ব্যথা করছে, কিন্তু আয়ানের কথা মনে পড়তেই তার ঘুম উধাও হয়ে গেল। রাত 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। নদী ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে উকি দিল। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। ছাদে উঠতেই সে দেখলো আয়ান একটা পিলারের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। নদী রেগে গিয়ে আয়ানের কাছে গেল। তুমি আবার সিগারেট খাচ্ছ? তোমাকে না আমি নিষেধ করেছিলাম? উফ নদী, তুই এসেছিস? আমি তো ভাবলাম তুই ভয়ে আসবিই না। আয়ান সাথে সাথে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দিল। এত রাতে আমাকে কেন ডাকলে? ডাকলাম কারণ কাল থেকে তো তুই আমার লিগ্যাল প্রপার্টি হয়ে যাবি। তখন তো আর এই লুকিয়ে দেখা করার মজাটা থাকবে না। অসভ্য, আমি তোমার প্রপার্টি হতে যাব কেন? আমি একজন স্বাধীন মানুষ। স্বাধীন মানুষ, তাই নাকি? আয়ান হঠাৎ করে নদীকে পাজাকোলা করে কোলে তুলে নিল। নদী ভয়ে চিৎকার করে উঠতে নিলেই আয়ান নদীর মুখে হাত চাপা দিল। চুপ, একদম শব্দ করবি না, কেউ শুনে ফেলবে। নামাও আমাকে। কি করছো তুমি? আয়ান নদীকে কোলে নিয়ে ছাদের এক কোণে থাকা পুরনো সোফাটার ওপর গিয়ে বসলো। নদীকে নিজের কোলের ওপর বসিয়ে তার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আজ তোকে ছাড়ছি না আমি। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। আমি তোমাকে জ্বালিয়েছি? তুমিই তো সারাদিন আমার পেছনে লেগে থাকো। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস নদীর ঘাড়ে আছড়ে পড়ছে। আমি তো সারা জীবন এভাবেই তোর পেছনে লেগে থাকতে চাই। আয়ানের হাত নদীর কোমরের ভাঁজে স্পর্শ করলো। নদীর সারা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। সে আয়ানের শার্টের বোতামগুলো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আয়ান, আমার খুব ভয় করছে। কালকের দিনটা ঠিকমতো পার হবে তো? তুই একদম চিন্তা করবি না, আমি তো আছি। কাল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে চলেছে। আয়ান নদীর চিবুকটা উঁচু করে নিজের ঠোঁট দুটো নদীর ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এবার আর কোনো বাধা নেই, কোনো তাড়া নেই। রাতের এই নিস্তব্ধতায় তাদের দুজনের ভালোবাসা যেন এক অন্য রূপ পেল। নদীর হাত দুটো আয়ানের চুলগুলোর মধ্যে হারিয়ে গেল। আয়ানের স্পর্শ নদীর ভেতরে নারী সত্তাকে জাগিয়ে তুলেছে। বেশ কিছুক্ষণ পর তারা একে অপরকে ছেড়ে হাঁপাতে লাগলো। এবার আমাকে যেতে দাও আয়ান, অনেক রাত হয়েছে। আর একটু থাক না। না, কাল সকালে অনেক কাজ, আমাকে ভোরবেলা পার্লারে যেতে হবে। আয়ান নদীর কপালে শেষবারের মতো একটা চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। নদী দ্রুত ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে চলে গেল। আয়ান বেশ কিছুক্ষণ ছাদে একা দাঁড়িয়ে রইল। কালকের দিনটা নিয়ে তার নিজেরও বেশ উত্তেজনা কাজ করছে। পরের দিন সকাল, আজ সেই প্রতীক্ষিত দিন নদী আর আয়ানের বিয়ে। সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব, ডেকোরেটরি লোকেরা গেট সাজাচ্ছে। শফিক, কাজী সাহেবকে ফোন করেছিস? উনি কখন আসবেন? হ্যাঁ বড় ভাই, কাজী সাহেব বিকেলে 5টায় চলে আসবেন। আর খাবারের গাড়িগুলো কখন পৌঁছাবে? মেজো ভাই, আমি মাত্রই ক্যাটারিংয়ের লোকের সাথে কথা বললাম, তারা দুপুর 2টোর মধ্যেই সব নিয়ে চলে আসবে। নদীকে পার্লারে পাঠিয়ে দিয়েছি, লিপি আর রুবিনা ওর সাথে গেছে। আর আমার নাতি কোথায়? আয়নকে তো দেখছি না। ভাইয়া তো ওর বন্ধুদের সাথে নিজের রুমে আড্ডা দিচ্ছে। আয়ানের ঘরে তখন রাকিব আর আরো কয়েকজন বন্ধু এসে আড্ডা দিচ্ছে। কিরে দোস্ত, আজ থেকে তোর স্বাধীনতার দিন শেষ, কেমন লাগছে? আমার স্বাধীনতা তো নদী সেই কবেই কেড়ে নিয়েছে, এখন শুধু একটা সিগনেচার বাকি। নদী কিন্তু পার্লার থেকে ফিরেছে, জাগিয়ে দেখে আয় তোর বউকে। শাইমা মাত্রই পার্লার থেকে ফিরে আয়ানের ঘরে ঢুকে খবরটা দিল। আয়ান আর এক মুহূর্তও দেরি না করে নদীর ঘরের দিকে ছুটলো। নদীর ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে আয়ান যেন পাথর হয়ে গেল। লাল রঙের লেহেঙ্গা, গা ভর্তি গয়না আর ভারী মেকআপের নদীকে যেন কোনো সিনেমার নায়িকা মনে হচ্ছে। কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ভূত দেখেছো? ভূত না, আমি একটা আস্ত পরী দেখছি। আয়ান, তুই এখানে কি করছিস? যা নিজের ঘরে যা, বিয়ের আগে বউ দেখতে নেই। ছোট চাচি, ও তো আমার চাচাতো বোনও। আমি আমার বোনকে দেখতে এসেছি। তোর চালাকি আমরা বুঝি, এখন যা এখান থেকে, কাজী সাহেব চলে এসেছেন। আয়ান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সেখানে কাজী সাহেব একটা বড় খাতা নিয়ে বসে আছেন। বড়রা সবাই তাকে ঘিরে বসেছে। তা বর আর কোনে কোথায়? বিয়ে পড়ানোর সময় তো হয়ে গেল। বর তো এখানেই আছে, আর কোনেকে এখনই নিয়ে আসছি। নদীকে নিয়ে আয় ফাতেমা, যা।
ফাতেমা, লিপি আর রুবিনা মিলে নদীকে ড্রয়িং রুমে নিয়ে এলো। নদীকে দেখে ড্রয়িং রুমের সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আয়ানের বুকের ভেতরটা তখন ধুকপুক করছে। এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। চলুন তাহলে কাজ শুরু করা যাক। কাজী সাহেব খাতা খুলে বসলেন। আয়ান আর নদীর মুখে একটা মিষ্টি হাসি। কাজিনরা সবাই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। আমি আপনাদের দেওয়া সব কাগজপত্র দেখলাম। ছেলে এবং মেয়ের জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড সহ ঠিক আছে, কিন্তু একটা ছোট সমস্যা দেখা দিয়েছে। কিসের সমস্যা কাজী সাহেব? সব তো ঠিকঠাকই দিলাম। কাবিননামার ফর্ম তো আমরা নিজেরাই পূরণ করে রেখেছি, আপনি শুধু সই করিয়ে দিবেন। আপনি আরেকবার ভালো করে দেখুন, কোনো কিছু বাদ পড়েছে কি? হ্যাঁ, আমরা তো সব নিয়ম মেনেই কাজ করছি। বাদ পড়েনি জালাল সাহেব, বরং একটা জিনিস বেশি আছে। আমি অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্ভারে ছেলে আর মেয়ের আইডি নাম্বার দিয়ে চেক করলাম। সার্ভার দেখাচ্ছে এই ছেলে আর মেয়ের তো 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে। কাজী সাহেবের কথা শুনে ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। আয়ান আর নদী এমনভাবে চমকে উঠল যেন তাদের মাথায় বাজ পড়েছে। তারা একে অপরের দিকে আতঙ্কিত চোখে তাকালো। নদীর হাত পা কাঁপতে শুরু করেছে। আপনি এসব কি বলছেন কাজী সাহেব? আমাদের বিয়ে আগে কিভাবে হবে? আপনি নিশ্চয়ই সার্ভারে অন্য কারো আইডি চেক করেছেন। ঠিক করে দেখুন। আমি একেবারে বিশ্বাস করিনি বাবা। আমি 3 বার চেক করেছি, সার্ভারে কোনো ভুল নেই। ঠিক 1 বছর আগে, গত বছরের মে মাসের 12 তারিখে শহরের কোর্ট ম্যারেজে অফিসে বসে তোমাদের দুজনের বিয়ে রেজিস্ট্রেশন হয়েছে। কাবিননামা, সিরিয়াল নাম্বার এবং তোমাদের দুজনের ডিজিটাল সিঙ্গারও ওখানে স্পষ্ট দেখাচ্ছে। আয়ান, এসব কি শুনছি আমি? তোরা 1 বছরের আগে বিয়ে করেছিস? আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। তুই আমার মেয়েকে নিয়ে লুকিয়ে বিয়ে করেছিস, আর আমরা কেউই ঘুণাক্ষরেও টের পাইনি। নদী, তুই এই কাজটা করতে পারলি? তুই আমাদের এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিস। আমরা তোদের সম্পর্ক মেনে নেওয়ার পরই তুই চুপ করেছিলি। আমার ছেলেটা যে এত বড় প্রতারক হতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তুই আমাদের চোখের সামনে দিনের পর দিন মিথ্যে বলে গেছিস আয়ান। ড্রয়িং রুমের পরিবেশ মুহূর্তের মধ্যে উৎসব থেকে রণক্ষেত্রে পরিণত হলো। বড়দের সবার চোখে মুখে চরম অবিশ্বাস আর রাগের আগুন চলছে। আয়ান আর নদী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামলে দেবে। বাবা, আপনারা একটু শান্ত হন, আমি সব বুঝিয়ে বলছি। কি বুঝিয়ে বলবি তুই? তুই আমাদের সবার মুখে চুলকানি মেখেছিস। তুই 1 বছর ধরে একটা বিবাহিত মেয়েকে নিজের বোন পরিচয় দিতে বাড়িতে রেখেছিস, তোর একটু বুক কাঁপলো না? আমি তোকে খুন করে ফেলবো আয়ান। তুই আমার মেয়ের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছিস। আর তুই নদী, তুই কোন সাহসে এত বড় কাজ করলি? তুই তো জানতি আমরা তোকে কত ভালোবাসতাম। হ্যাঁ বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমরা খুব ভয় পেয়েছিলাম। আপনারা কোনো দিন আমাদের সম্পর্ক মেনে নিতেন না, তাই আমরা বাধ্য হয়ে। চুপ করবে আদম মেয়ে, বাধ্য হয়ে লুকিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, আর এখন যখন আমরা সব মেনে নিয়ে তোদের বিয়ের আয়োজন করলাম তখন তুই চুপ করেছিলি? হ্যাঁ, তুই ভেবেছিলি আবার নতুন করে বিয়ে করে আমাদের বোকা বানাবি? হ্যাঁ, আমার মেয়েটা এত নীচ হতে পারে আমি ভাবতে পারছি না। তুই আজ আমার মরে যাওয়ার ব্যবস্থা করেছিস নদী। আত্মীয় স্বজন যখন জানবে 1 বছর আগেই তোদের বিয়ে হয়ে গেছে, তখন তারা আমাদের নিয়ে কি বলবে? বড় ভাই, আমি আর এই ছেলের মুখ দেখতে চাই না। যে ছেলে নিজের পরিবারের সাথে এত বড় বেইমানি করতে পারে সে আমার ছেলে হতেই পারে না। আপনারা সবাই একটু শান্ত হবেন? কাজী সাহেব সামনে এসব কি শুরু করছেন? মেহমানরা এখানে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে, কেউ শুনে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি তো যা হওয়ার হয়ে গেছে শফিক। এই ছেলে মেয়ে আমাদের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। আয়ান নদীর সামনে এসে দাঁড়ালো। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আয়ানের নিজের চোখও লাল হয়ে আছে। সে জানে তারা অনেক বড় ভুল করেছে, কিন্তু পরিবারের এই চরম ঘৃণা তার সহ্য হচ্ছে না। মেজো চাচা, আপনারা যা খুশি আমাকে বলুন, আমাকে বাড়ি থেকে বের করে দিন, কিন্তু নদীকে কিছু বলবেন না। ও আপনাদের ভয়েই এই কাজ করেছে। তুই আবার কথা বলছিস? তোর তো এখন গলা টিপে ধরা উচিত। আমার তোদের এই নাটক আমি আর 1 মুহূর্ত সহ্য করব না। কাজী সাহেব, আপনি আসুন, এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। একদম ঠিক বলেছেন বড় ভাই। আমি আজ ওই নদীকে নিয়ে এই বাড়ির থেকে চলে যাব, আর এই ছেলের সাথে আমি আমার মেয়ের ঘর করতে দেব না। বাবা প্লিজ এমন করবেন না। আমি আয়নকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়। তোর ভালোবাসার মুখে আমি আগুন দিই,
যে ভালোবাসা পরিবারকে ঠকাতে শেখায় সে ভালোবাসার কোনো দাম আমাদের কাছে নেই। ঠিক এমন চরম উত্তেজনার মুহূর্তে দাদির গম্ভীর করা আওয়াজ শোনা গেল। দাদি তার নিজের ঘর থেকে লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে ড্রয়িং রুমে এসে ঢুকলেন। তার চোখে মুখে অদ্ভুত একটা প্রশান্তি। তোদের সবার চিল্লাপালা শেষ হয়েছে নাকি আরও কিছু বলার বাকি আছে? আম্মা, আপনি দেখছেন আপনার আদরের নাতি নাতনি কী করেছে? ওরা 1 বছর আগে কোর্টে গিয়ে লুকিয়ে বিয়ে করেছে। আমি সব জানি, ওরা লুকিয়ে বিয়ে করেছে ঠিকই, কিন্তু একা করেনি। ওদের এই বিয়ের সাক্ষী আমি নিজে ছিলাম। দাদির এই একটা কথাই যেন পুরো ড্রয়িং রুমে পারমাণবিক বোমা ফাটলো। খালেদ, জালাল, ফাতেমা, লিপি সবাই হা করে দাদির দিকে তাকিয়ে রইল। আয়ান আর নদীও চরম বিস্ময়ে দাদির দিকে তাকালো, কারণ দাদি তাদের কোর্ট ম্যারেজের সময় উপস্থিত ছিলেন না। আম্মা, আম্মা আপনি কি বলছেন এসব? আপনি ওদের বিয়ের কথা জানতেন? শুধু জানতাম না জালাল, আমি নিজে উদ্যোগ নিয়ে ওদের বিয়ে দিয়েছিলাম। তোরা তো অন্ধ হয়েছিলি। তোরা কি ভাবিস তোদের এই গুয়া তুমি আমি বুঝি না? আম্মা, আপনি এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রাখলেন। আপনি পরিবারের বড় হয়ে ওদের এই অন্যায়কে প্রশ্রয় দিলেন। অন্যায়? কোথায় অন্যায় দেখছিস তুই ফাতেমা? দুজন ছেলে মেয়ে একে অপরকে পাগলের মতো ভালোবাসে, আর তোরা তাদের আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিস। সেটা কি ন্যায় ছিল? কিন্তু আম্মা, ওরা তো চাইলে আমাদের বলতে পারতো, আমরা কি ওদের মেরে ফেলতাম? তোরা মেরে ফেলতি না ঠিকই, কিন্তু ওদের জীবন নরক বানিয়ে দিতি। আমি দেখেছি তোরা কিভাবে নদীর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিস। ফাতেমা ফাতেমা তো ওই মিতুকে ঘরে আনার জন্য পাগল হয়েছিল। আমি জানতাম তোরা সহজে মানবি না, তাই আমি আয়নের বন্ধু রাকিবকে দিয়ে কাজী অফিসে সব ব্যবস্থা করিয়েছিলাম। আয়ান এবার অবাক হয়ে দাদির দিকে তাকালো। তার মনে পড়লো 1 বছর আগে রাকিবই তাকে কোর্ট ম্যারেজ করার বুদ্ধি দিয়েছিল। দাদি, তার মানে রাকিবকে আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ গাদা, তুই তো ভয়ে গুটিয়েছিলি নদীকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে, আর তুই বসে বসে কাঁদবি। এটা আমি হতে দিতে পারতাম না, তাই আমি রাকিবকে বললাম তোদের ব্রেন ওয়াশ করে কোর্টে নিয়ে যেতে। আমি নিজে যাইনি, কারণ আমি গেলে বাড়ির সন্দেহ করতো, কিন্তু কাজী সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছিল। আম্মা, আম্মা আপনার এই কাজটা কি ঠিক হলো? আমরা ওদের বাবা মা, আমাদের অধিকার নেই ওদের জীবনে সিদ্ধান্ত নেওয়ার? অধিকার তো আছে জালাল, আর সেই অধিকার তোরা যাতে নিজেরাই বুঝে নিস, তাই তো তোদের কিচ্ছু বলিনি। আমি চেয়েছিলাম তোরা আগে ওদের ভালোবাসাটা উপলব্ধি কর। কিন্তু আম্মা, ওরা যে 1 বছর ধরে আমাদের সামনে এই ঝগড়া আর সাপের নেউলে থাকার অভিনয় করলো, সেটাও কি আপনার প্ল্যান ছিল? না, সেটা তোদের নিশ্চয়ই বোকামি। ওরা ভেবেছিল তোরা খুব চালাক, কিন্তু ওদের ওই ঝগড়ার পেছনে যে কতটা টান লুকিয়েছিল সেটা আমি ঠিকই বুঝতাম। আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম। যখন দেখলাম তোরা সত্যি সত্যি নদীকে সাজিদের সাথে বিয়ে দিতে যাচ্ছিস, তখন আর বুঝলাম এবার ওদের খোলার সময় এসেছে। তার মানে এই পুরো 1 বছর ধরে আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম, আর আপনি সব জেনেও চুপ ছিলেন? আমি চুপ ছিলাম কারণ আমি চেয়েছিলাম তোরা মন থেকে ওদের মেনে নে। আজ তোরা ওদের মেনে নিয়েছিস। তোদের রাগ, তোদের জেদ সব কিছু ভেঙে তোরা ওদের ভালোবাসাকে সম্মান দিয়েছিস। এটাই তো আমি চেয়েছিলাম। আমি যদি আগেই বলতাম ওরা বিবাহিত, তাহলে তোরা হয়তো বাধ্য হয়ে মেনে নিতি, কিন্তু মন থেকে কখনো ওদের ভালোবাসতি না। এবং সব ব্যবস্থা করে দিয়েছিল। দাদির এই গভীর কথার পর ড্রয়িং রুমে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। খালেদ সাহেব আর জালাল সাহেব মাথা নিচু করে রইলেন। তারা বুঝতে পারছেন দাদির কথার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে। তারা সত্যিই কখনো আয়ান আর নদীর সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতেন না। দাদি, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আর আমরা আপনাকে কিছুই বুঝতে দেইনি ভেবে মনে মনে কত খুশি হয়েছি। তোরা বোকা বলেই তোদের ভালোবাসা এত খাঁটি। এখন আর কাঁদিস না, অনেক চোখের পানি পড়েছে। আয়ান ছুটে গিয়ে দাদিকে জড়িয়ে ধরলো। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। দাদি, আপনি না থাকলে আজ আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আমি নদীকে ছাড়া বাঁচতেই পারতাম না। হয়েছে হয়েছে, এবার ছাড় আমাকে। কাজী সাহেব বসে আছে, তাদের বিদায় কর। আমি তাহলে এখন আসি খালেদ সাহেব। বিয়ে তো আল্লাহর রহমতে 1 বছর আগেই হয়ে গেছে। আমি শুধু আজকে তারিখ দিয়ে একটা আনুষ্ঠানিক কাবিননামার কপি আপনাদের পাঠিয়ে দেব।
যাতে আত্মীয় স্বজনদের দেখাতে আপনাদের সুবিধা হয়। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি কাজী সাহেব, আসুন। শফিক সাহেব কাজী সাহেবকে নিয়ে বাইরে চলে গেলেন। ড্রয়িং রুমের পরিবেশটা এখন অনেকটাই শান্ত, কিন্তু বড়দের মনের ভেতর এখনো একটা ধাক্কা কাজ করছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আয়ান, তুই এত বড় একটা সত্যি আমাদের থেকে লুকাতে পারলি। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব ভয় পেতাম। তুমি মিতুকে এতটাই পছন্দ করতে যে আমি ভাবতাম তুমি নদীকে কখনো মেনে নেবে না। আমি তোর মা আয়ান, আমি তোর ভালো চাইতাম, কিন্তু আমি বুঝতে পারিনি তোর ভালো থাকাটা নদীর সাথেই জড়িয়ে আছে। যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। নদী মা, তুই আমার কাছে আয়। নদী ভয়ে ভয়ে লিপি বেগমের কাছে গেল। লিপি বেগম নদীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তুই এত কষ্ট একা একা সহ্য করেছিস মা, আমাকে একবার বললেও পারতি। মা, আমি আর কখনোই তোমাদের কিছু লুকাবো না। খালেদ ভাই, আম্মা ঠিক কথাই বলেছেন। আমরা বাধ্য হয়ে মেনে নেওয়ার চেয়ে আজ যে মন থেকে ওদের মেনে নিয়েছি সেটাই ওদের সবচেয়ে বড় পাওয়া। ঠিক বলছিস জালাল, আমাদের পরিবারের শান্তিটা ফিরে এসেছে, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আয়ান, আজ থেকে তোর সব অপরাধ মাফ, কিন্তু মনে রাখিস এরপর যদি কখনো নদীর চোখে পানি দেখি তাহলে আমি তোর পা ভেঙে দেব। বাবা, আমি কথা দিচ্ছি নদীকে আমি রাজরানী করে রাখবো। বড়দের এই মিলনের দৃশ্য দেখে কাজিনরা এতক্ষণ চুপ করেছিল। এবার তারা হৈ হৈ করে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। রাকিব আর সাইমাও তাদের সাথে আছে। আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে দাঁতের কথা ফেলতে পারিনি। তোকে আর ক্ষমা চাওয়া লাগবে না রাকিব, তুই যা করেছিস বন্ধু হিসাবে ঠিকই করেছিস। ভাইয়া, তুই তাহলে 1 বছর ধরে আমাদের ভাবিকে বোন বলে চালিয়েছিস? তুই তো একটা আস্ত প্রতারক। আর নদী আপু, তুই যে আমাদের বলতি আয়ান ভাইয়াকে তুই 2 চোখে দেখতে পারিস না, সেটা কি ছিল? ওরা হলো অস্কার উইনিং অ্যাক্টর, ওদের তো সোজা হলিউডে পাঠিয়ে দেওয়া উচিত। যাই হোক, বিয়ে তো আগে হয়ে গেছে, তাহলে আজকের খাবার দাবার কি বাতিল? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তোর শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। আজকে তো একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, সিক্রেট ম্যারেজ অ্যানিভার্সারি প্লাস পাবলিক ওয়েটিং সেলিব্রেশন। কাজিনদের কথায় বাড়ির পরিবেশটা আবার আগের মতো উৎসব মুখর হয়ে উঠল। সবার মুখে হাসি ফুটে উঠল। দাদি চেয়ারে বসে হাসি মুখে তার পুরো পরিবারকে দেখছেন। ফাতেমা, যাও মেহমানদের খাবারের ব্যবস্থা করো আর সবাইকে বলো বিয়ে সম্পন্ন হয়েছে। বড় ভাবি, আমি আর লিপি ভাবি খাবার সার্ভ করার ব্যবস্থা করছি, তোমরা যাও। বাড়ির সবাই আবার যে যার কাজে লেগে পড়ল। ড্রয়িং রুমে শুধু আয়ান আর নদী দাঁড়িয়ে রইল। তারা একে অপরের দিকে তাকিয়ে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেষ পর্যন্ত আমরা এই ঝড়টাও পার করে ফেললাম। আমার তো মনে হচ্ছিল আজই বুঝি আমার জীবনের শেষ দিন। বাবার চোখের ওই রাগ আমি কোনোদিন ভুলতে পারবো না। বাবা আমাদের ভালোবাসেন বলেই এত রেগে গিয়েছিলেন, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। দাদি যে এত বড় মাস্টার মাইন্ড সেটা আমি স্বপ্নেও ভাবিনি। দাদি না থাকলে আজ আমাদের কি হতো ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। দাদিকে আমি সারা জীবন মাথায় করে রাখবো। দাদিকে মাথায় করে রাখবে ঠিক আছে, কিন্তু আমাকে কোথায় রাখবে? তোমাকে আমি এক ঘরের এক কোণে দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুমি খুব পাজি। আমি পাজি? তুমি নিজে তো একটা আস্ত রাক্ষসী, আমাকে সারা দিন জ্বালিয়ে মারো। আয়ান নদীর নাকের ডগায় হালকা করে চিমটি কাটলো। নদী রেগে গিয়ে আয়ানের বুকে একটা ঘুষি মারলো। উফ, ব্যথা লাগে তো। ব্যথা লাগার তো এখনো কিছুই শুরু হয়নি। আজ রাতে তো আমি আমার 1 বছরের সব পাওনা সুদে আসলে আদায় করব। অসভ্য, তোমার মাথায় সারাদিন এসব দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? বউ আমার, দুষ্টু বুদ্ধি তো ঘুরবেই। চলো এখন খেতে চলো, অনেক খিদে পেয়েছে। আয়ান নদীর হাত ধরে হাসতে হাসতে ডাইনিং রুমের দিকে চলে গেল। সেখানে তখন বিশাল ভোজ শুরু হয়ে গেছে। বড়রা সবাই আনন্দ করে খাচ্ছেন আর গল্প করছেন। কাজিনরা একে অপরের সাথে ঠাট্টা মশকরা করছে। খালেদ ভাই, আমি ভাবছি আগামী মাসে ওদের একটা গ্র্যান্ড রিসেপশন দেব। আত্মীয় স্বজন তো কাউকে সেভাবে বলা হয়নি, তাই না? অবশ্যই দেব, শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারের আয়োজন করব। আমার ছেলের বউ বলে কথা। আর আমার মেয়েটাও তো কোনো অংশে কম নয়, আমি নিজে ওর গয়নাগুলো ডিজাইন করে দেব। নদীমা, তুই একটু বেশি করে খা, সকাল থেকে পার্লারে বসে থেকে তোর তো মুখ শুকিয়ে গেছে। খাচ্ছি তো মা। আয়ান, তুই কিন্তু কাল থেকেই ক্লিনিক খোলা রাখবি। এতদিন ছুটির উপর থাকলে রোগীদের কি হবে? ছোট চাচা, কাল তো আমাদের বাসর রাত, কালকে আমি কিভাবে ক্লিনিকে যাব?
বাসর রাত তো তোদের 1 বছর আগেই হয়ে গেছে, আবার নতুন করে কিসের বাসর রাত? শফিক সাহেবের কথায় ডাইনিং টেবিলের সবাই হো হো করে হাসতে শুরু করলো। আয়ান আর নদীর লজ্জার মুখ লাল হয়ে গেল। ছোট চাচা, আপনারা বড়রা মিলে আমাকে এভাবে পচাচ্ছেন? পচাবে না তো কি করবে? তুই কি ভেবেছিস তোকে সহজে ছেড়ে দেবে আমরা? দোস্ত, তুই একদম মাথা ঘোরাস না। তুই তোর বউ নিয়ে হানিমুনে চলে যা। হ্যাঁ, হানিমুনের ডিসিশনটা আমি ঠিক করে দেব। সুইজারল্যান্ড অথবা মালদ্বীপ। তোদের ডেস্টিনেশন তোদের কাছেই রাখ। আমি আমার বউকে কোথায় নিয়ে যাব সেটা আমিই ভালো জানি। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? সেটা তো একটা সারপ্রাইজ। সবারই হাসি ঠাট্টার আনন্দের মাঝে বিয়ের ভোজ শেষ হলো। রাত তখন প্রায় 12টা। মেহমানরা আগেই চলে গেছে, এখন শুধু বাড়ির মানুষেরাই আছে। লিপি আর রবিনা মিলে আয়ানের ঘরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। নদী মা, তুই আয়নের ঘরে যা, আমরা ঘরটা গুছিয়ে রেখেছি। আর আয়ান, তুই কিন্তু মেয়েটাকে একদম জ্বালাবি না বলে দিলাম। আমি ওকে জ্বালাবো কেন ছোট চাচি? ও তো নিজেই আমাকে জ্বালিয়ে মারে। আমি তোমাকে জ্বালাই? না না, তুমি তো একটা শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে। চলো এখন ঘরে চলো। আয়ান নদীকে হাত ধরে নিজের ঘরে নিয়ে এলো। ঘরটা রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা মিষ্টি সুবাসে পুরো ঘর মমা করছে। বিছানার উপর একটা বড় লাল গোলাপের হার রাখা। ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে না ছোট চাচিরা? কিন্তু আমার চোখে তো শুধু তোমাকেই সুন্দর লাগছে নদী। আয়ান দরজাটা ভেতর থেকে আটকে দিল, তারপর ধীর পায়ে নদীর কাছে এসে দাঁড়ালো। নদীর হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে। 1 বছর ধরে তারা স্বামী স্ত্রী, কিন্তু বাড়ির ভয়ে কখনো এক ঘরে শান্তিতে থাকতে পারেনি। সব সময় একটা চুরি করে ধরা পড়ার ভয় কাজ করত, কিন্তু আজকের এই রাতটা সম্পূর্ণ আলাদা। কোনো ভয় নেই, কোনো বাধা নেই। 1 বছর ধরে আমি এই রাতটার জন্য অপেক্ষা করেছি নদী। আমিও আয়ান। সারাদিন তো তোমার সাথে ঝগড়া করে যখন রাতে নিজের ঘরে একা শুয়ে থাকতাম, তখন খুব কান্না পেত আমার। আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার সব চোখের পানি মুছে দেব। আয়ান নদীর 2 হাত নিজের হাতের মুঠোয় নিল। নদীর হাতের মেহেন্দির রঙে আয়ানের নাম লেখা। আয়ান সেই মেহেদি রাঙা হাতে একটা গভীর চুমু খেলো। তুমি আমাকে এতটা ভালোবাসো আয়ান? তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে আমাকে বাদর বলে ডাকতে না। তুমি বাদর বলেই তো আমি তোমাকে ভালোবাসি। আয়ান দুষ্টু হেসে নদীর খুব কাছে চলে এলো। সে নদীর ঘাড়ের কাছ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নদীর গলা থেকে ভারী নেকলেসটা খুব সাবধানে খুলে টেবিলের ওপর রাখলো। নদীর সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে গেল। আয়ান, আমার খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কিছুই নেই, আমি তো তোমারই আয়ান। আয়ান নদীর কানের দুল দুটো খুলে দিল। তারপর নদীর খোপায় গোজা গোলাপ ফুলগুলো একে একে বের করতে লাগলো। নদীর ভেজা রেশমি চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়লো। আয়ান সেই চুলের ঘ্রাণ নিতে নিতে নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আয়ান, কেউ শুনে ফেলবে। আজ আর কেউ শুনবে না, আজ পুরো বাড়ি জানে তুমি আমার বউ। আয়ান নদীকে 2 হাতে চাপটে ধরে বিছানার উপর ফেলে দিল। নদীর লেহেঙ্গার ভারী কাজগুলো আয়ানের বুকে ঘষা খাচ্ছে। আয়ান নদীর ঠোঁটে একটা গভীর আর আবেগপূর্ণ চুমু এঁকে দিল। নদীর সব ক্লান্তি, সব ভয় যেন মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। সে আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো। আমি তোমাকে কথা দিচ্ছি নদী, সারা জীবন এভাবেই তোমাকে আগলে রাখবো। আমিও তোমার সব সুখে দুঃখে তোমার পাশে থাকবো। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিচ্ছে। রাতের নিস্তব্ধতার ফুলের সুবাসের মাঝে তাদের দুজনেরই দীর্ঘ প্রতীক্ষিত মিলন যেন এক অন্যরকম মহাকাব্য রচনা করলো। 1 বছর ধরে লুকিয়ে রাখা তাদের ভালোবাসা আজ পরিবারের সবার আশীর্বাদ নিয়ে পূর্ণতা পেল। কাল সকালে কিন্তু আমি তোমার চায়ে লবণ মিশিয়ে দেব। তুমি যদি লবণ মেশাও তাহলে আমি তোমার নতুন শার্ট পুড়িয়ে দেব। তুই তো একটা আস্ত পেতনি। আর তুই একটা বাদর। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আবার খিলখিল করে হেসে উঠল। তাদের এই ঝগড়া, এই খুনসুটি আর এই গভীর ভালোবাসাই তো তাদের জীবনের আসল ছন্দ। কাজিন যখন রোমান্টিক বর হয় তখন বুঝি জীবনটা এমনই মজার আর সুন্দর হয়।